বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম যে টপিকটা সেটা হেডলাইনটা দিয়ে ফেলো, বড় কোণ বিশিষ্ট অনুপাতের মান নির্ণয়। বড় কোণ বিশিষ্ট অনুপাতের মান নির্ণয়। হেডলাইনটা কি? বড় কোণ বিশিষ্ট অনুপাতের মান নির্ণয়। বড় কোণ দেওয়া থাকবে, যদি কোনো অনুপাতের ভিতরে সাইন থিটা কস থিটা এটার মধ্যে যদি বড় কোণ দেওয়া থাকে, হ্যাঁ, যদি কোনো সাইন থিটা কস থিটার মধ্যে বড় কোণ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কেমনে মান নির্ণয় করতে হবে। যেমন কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে ভাই, ওই যে আমার তো বললেন সাইনের মধ্যে সূক্ষ্মকোণ, বাট বড় কোণ যে দেয় কেন দেয় বা কিভাবে দেয় দেখলাম, বাট ওটার মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমি কেমন করবো, সেটা আমরা এখন শিখবো। সো ফার্স্ট অফ অল, বড় কোণ থেকে ছোট কোণে যাওয়ার জন্য মেইন স্টেপগুলো কি কি ওইটা আমরা আগে জানবো, যে কি কি স্টেপ ফলো করলে হবে। এই যে স্টেপগুলো লিখবো, সেই স্টেপগুলো তুমি খাতার মধ্যে আগে লিখবা। হেডলাইন তো আশা করি দিয়েছো এতক্ষণে। আমি এখন একটা সূত্রের মতো লিখবো, এটা কোনো বইয়ের সূত্র না, মানে আমি যেভাবে ফিল করি সেটা। এন্ড এরপরে আমি তোমাকে 5টার মতো স্টেপ দিব। এই স্টেপগুলো ইউজ করলে তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা এখানকার, যে কোনো যে কোনো। ওকে, চলো প্রথম ব্যাপারটা হচ্ছে যে ধরো যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, সাইন কস ট্যান সেক হোয়াটএভার, সেটা ধরলাম আমি টি। এটার মধ্যে আমি করব কি, একটা বড় কোণ দিব। টি এর মধ্যে আমি একটা বড় কোণ দিব। কি দিব? বড় কোণ দিব। আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে সূক্ষ্মকোণ থাকা উচিত, বাট বড় কোণ দিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে বড় কোণটাকে ছোট করা, সূক্ষ্ম করা। যে বড় কোণ দেওয়া থাকলে কি করতে হবে, ধরো সাইন 255 ডিগ্রি দিল, সাইন 6072 ডিগ্রি দিল, এই যে বড় কোণগুলা, এগুলোর মান তুমি কেমনে বের করতে পারবা সেটা আমরা শিখবো বড় কোণ দিলে। তো তোমার প্রথম কাজ হবে, তোমাকে যে বড় কোণটা দিবে সেটাকে তুমি 90-এর গুণিতক আকারে লিখবা। কিভাবে আমি দেখাই দিচ্ছি, না বুঝলেও সমস্যা নেই, লিখো, প্রসেসগুলো দেখলে বুঝতে পারবা। যে যেই কোণটা দিবে এটাকে ভাঙবা, 90 ডিগ্রি দিয়ে ভাগ করবা, 90-এর গুণিতক আকারে আনবা, যেখানে কিছু একটা ভাগ শেষ থাকতে পারে, ধরলাম থিটা। তো নর্মালি এমন ভাবেই ভাঙবা যাতে করে ভাগ শেষটা 90-এর চেয়ে কমই থাকে। স্বাভাবিক, তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগ শেষটা কিন্তু ওর চেয়ে কম হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এমন হইতে পারে এই ভাগ শেষের ট্রিটমেন্ট করতে করতে সাইন কজ হয়ে গেল, সাইন অন্য কিছু হয়ে গেল, বা সাইন সাইনই রইল। সেই ক্ষেত্রে এই টি থাকতে পারে, অথবা নতুন টিও আসতে পারে, এবং সাথে বসবে হচ্ছে থিটা। বলতে পারো ভাই কি যে বললেন, আমি কিছু বুঝি নাই। কিচ্ছু বুঝাই, জাস্ট একটা সূত্র লিখেছি। এই সূত্রটা বুঝতে হলে তোমার আরো একটু 5টা মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে তুমি ক্লিয়ার হবা। জাস্ট এটা লিখে রাখো। তো ভাই বুঝাইলেন না, লিখাইলেন যে, পরে তোমার যখন নাকি বুঝার পরে এটা দেখবা, তখন একদম মানে পুরা স্বচ্ছ পানির মতন মনে হবে। ওকে, লেখা শেষ। ওকে, এখন এই ম্যাথগুলা বড় কোণের অনুপাত নির্ণয় করব। এই ম্যাথগুলা করার জন্য কয়েকটা স্টেপ আছে, লিখো স্টেপস। আমার সাথে সাথে লিখতে থাকো। আমি এখনো কিছু বুঝাচ্ছি না, কিন্তু আমি কিছুই বুঝাচ্ছি না, আমি জাস্ট বললাম যে আমার সাথে সাথে লিখো। ফার্স্ট স্টেপটা লিখো, যদি নেগেটিভ কোণ থাকে সেটাকে পজিটিভ বানাবো। লিখো, নেগেটিভ কোণকে পজিটিভ বানাবো। নেগেটিভ কোণকে কি বানাবা? পজিটিভ বানাবা। তোমরা লেখা হয়েছে, বলো। ওকে, পরে লিখো। ধরো যদি -60 ডিগ্রি থাকে তাহলে এটাকে বাইরে পাঠাবা, -272 ডিগ্রি, মাইনাসটাকে বাইরে পাঠাবা, এরকম আর কি। তারপরে বড় যে কোণটা দিবে, বড় কোণকে 90 ডিগ্রি এর গুণিতকে ভাঙবো। বুঝতে হবে না, আগে লিখো, সব বুঝে ফেলবা করাইতে গেলেই। ভাগশেষ সহ লিখবো। বড় কোণকে 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙবো, ভাগশেষটা সহ। ওকে, তারপরের কাছে দেখো, চতুর্ভাগ অনুসারে টি এর চিহ্ন চেঞ্জ করব। খেয়াল করো কিরকম কি, এইখানে হচ্ছে সবাই পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কস সেক পজিটিভ। এভাবে করে লিখে ফেলো। শেষ। 4 নম্বর স্টেপটা লিখো, 90-এর কত গুণিতক? n। ভাই আমি কিন্তু তোমাকে বুঝাই নাই কিছু, জাস্ট লিখো। n জোর হলে টি সেম থাকবে, অর্থাৎ নতুন টিটা আগেরটাই বসবে। যদি n বিজোড় হয়
টি চেঞ্জ হবে, অর্থাৎ নতুন টিটা হবে আগের টি এর কো ফাংশন। ওকে, এখন কোনটার কো ফাংশন কত একটু বুঝে রাখো। সাইনের কো ফাংশন হচ্ছে কস, কজের কো ফাংশন সাইন। ভাই বুঝবো কেমনে? নামের আগে কো লাগায় দাও, কো ফাংশন হয়ে যায় ত্রিকোণমিতির ক্ষেত্রে। সাইনের আগে কো বসায় দাও, তাহলে কোসাইন, কোসাইনের কো ফাংশন সাইন। ওকে ভাইয়া, এগুলো কিন্তু বুঝি নাই, আমি জানি, আমি বুঝেই নাই, তো জাস্ট লিখো, লিখার জন্য দরকার লিখো, পরীক্ষার আগের দিন এটা খুব হেল্প করবে। ওকে, আমি সব ফিল করাই দিব। তারপরে আসো, টেনের কো ফাংশন কোটেন মানে কট, আবার কটের কো ফাংশন টেন, সেকের কো ফাংশন কোসেক, কোসেকের কো ফাংশন সেক। লিখে ফেলো যে তুমি হচ্ছে কি যদি এন দেখো বিজোড় তাহলে চেঞ্জ করবা, এন জোড় হইলে চেঞ্জ করবা না। শেষ, লাস্ট পয়েন্ট, 90 ডিগ্রি এর গুণিতকের ভাগ শেষই হবে নতুন টি এর ইনপুট। জাস্ট লিখে ফেলো এই পাঁচটা, শেষ। এই পাঁচটা পুরো 7.1 কমপ্লিট করে দেবে তোমাকে, পুরো চ্যাপ্টার এটার উপর বেসড, পুরো চ্যাপ্টার, এবং সামনের চ্যাপ্টারগুলো অনেকখানি এটার উপর বেস থাকবে। এবং যারা বলে যে এই কারণে ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট, ওই অঙ্কে ত্রিকোণমিতি লাগে, সবকিছু এই 5 স্টেপের উপর হয়ে যায়। জাস্ট লিখো, আমি যে তোমাকে কি রত্নটা দিলাম তুমি এখন অঙ্ক করতে গেলে বুঝতে পারবা। পুরো ভাই কি জানি লিখলো, বুঝি নেই বুঝাই দিব। এখন খালি এটা খাতায় রাখো, খাতার মধ্যে রাখো, তারপর যখন ম্যাথগুলো করাবো বলবো স্টেপ 1 দেখো কি লেখা, স্টেপ 2 দেখো কি লেখা, এমনি বলবো। লেখা হয়েছে? ডান, পারফেক্ট, সবকিছু ডান, ভেরি গুড, ভেরি গুড। সবার শেষ। তোমরা কোনো কথা বলতে চাইলে চ্যাট বক্সে বলবা, আর প্রশ্ন করতে চাইলে এরকম জানাই দিবা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন আমরা অঙ্ক শুরু করবো একটা একটা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই অঙ্কটা দিয়ে শুরু করলাম। আমরা জানি সাইন, কস, সেক, কোসেক এগুলোর ক্ষেত্রে সূক্ষ্মকোণ থাকা জরুরি, সূক্ষ্মকোণ থাকে নর্মালি, বাট এখানে দিয়েছে বিরাট বড় একটা স্থূলকোণ 360 ডিগ্রি ক্রস করে যায়, জ্যামিতিক কোণের মধ্যেই পড়ে না। এখন কি করব? স্টেপ 1 দেখো কি লেখা, যদি নেগেটিভ কোণ থাকে সেটাকে পজিটিভ বানাবো। এখন বলো এইটা কি নেগেটিভ কোণ নাকি পজিটিভ কোণ? বলো, নেগেটিভ নাকি পজিটিভ? অবভিয়াসলি পজিটিভ। তাহলে স্টেপ 1 এর কোনো কাজ নাই। এবার যাও স্টেপ 2 তে, যেই সংখ্যাটা আমাকে দিয়েছে সেটাকে 90 এর গুণিতকে ভাঙবো। এর মানে হচ্ছে 90 দ্বারা ভাগ করব, সিম্পল কথা। তাইলে 380 কে যদি আমি 90 দিয়ে ভাগ করি, 4 নং 36, 360 হয়, ভাগশেষ কত? 20। তাইলে এইটাকে 90 এর গুণিতকে ভাঙবো কেমনে? দেখো কেমনে লিখবো আমি, যে এটার মানে হচ্ছে সাইন, এটার মানে হচ্ছে সাইন 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি। এই জায়গাটা কে বুঝো নাই? হাত তুলতে পারো, লজ্জার কিচ্ছু নাই। আমি তো আছি তোমাকে বোঝানোর জন্য, কেউ লজ্জা পায় না। আমি দেখবো না কে বললাম, জাস্ট বলবো হাত মানে আনমিউট করো। এমন কেউ আছো যে এইখান থেকে কেমনে লিখলাম বুঝো নাই? মানে জাস্ট সিম্পল ভাবে এইটা এটা গুণ প্লাস এইটা, এটুকুই। সবাই ওকে? ভেরি গুড। আচ্ছা এখন আসো, স্টেপ গেল কি? 2 গেল। এরপর আমার কাজ হচ্ছে, খেয়াল করিও, এরপরে কাজটা দেখো, চতুর্ভাগ অনুসারে টি এর চিহ্ন চেঞ্জ। অনেকে যেটা করে, অনেকে হচ্ছে কি আগেই এগুলোর কাজ করবে, এর মান বসানো। নো নো নো, আগে তুমি টি এর চিহ্নটা চেঞ্জ করে নিবা চতুর্ভাগ অনুসারে। এইটার চিহ্ন নতুন কি আসে আসে আমার দেখার বিষয় না, এক্সিস্টিং যা আছে ওর অনুসারে আগাবো। চতুর্ভাগ অনুসারে টি এর জন্য আমি চিহ্ন নিয়ে দেখবো। টি বলতে সাইন। চতুর্ভাগ কেমনে বুঝবো? দেখো 4টা 90 ডিগ্রি যাওয়ার পরে আরো 20 ডিগ্রি যায়। তাহলে দেখো এইখান থেকে স্টার্ট হলো, মনে করো 1টা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি, 3টা 90 ডিগ্রি, 4টা 90 ডিগ্রি, যে থামে নাই, আরো 20 ডিগ্রি গেছে গিয়ে। তাহলে এখন আমার কোনটা কোন জায়গায়? এই যে এই জায়গায়, ঠিক। তাহলে ও কোন জায়গায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সাইনও পজিটিভ। তাইলে এবার চিহ্নটা আমি দেবো কি? প্লাস, মানে না দিলেও চলবে, মানে পজিটিভ। প্রথম কাজ। তারপরে দেখো পরের স্টেপটা দেখো, চতুর্ভাগ অনুসারে চিহ্নটা দিলাম প্লাস। কার চিহ্ন? ওই যে প্রথমে যেটা ছিল এইটার চিহ্ন, এটা অনুসারে চিহ্ন দিব, নতুন কোনটা ওটা না, প্রথম আগেরটার অনুসারে চিহ্ন। তারপরে দেখো এন যদি জোর হয় তাহলে টি কে রাখবো সেম, এন যদি বিজোড় হয় তাহলে টি কে করে দিব চেঞ্জ। তাহলে দেখো আমার এখানে এন হচ্ছে জোর, এন মানে 90 এর কত গুণিতক, এন হচ্ছে জোর, তাহলে টি কে আমি চেঞ্জই করবো না, টি সেম থাকবে, সেম। তাহলে সাইনকে সাইনে রেখে দিব। এবং লাস্টের স্টেপটা দেখো, টি কে সেম রাখলাম, তারপরে 90 এর গুণিতকের যে ভাগশেষটা সেইটা হবে নতুন টি এর ইনপুট। তাহলে আমার তো এখানে টি চেঞ্জই করতে হয় না, আগে যা পরে ওটা নতুন এটাই। এখন এই যে গুণিতক করতে গেলাম, ভাগশেষ যত আসছিল 20 ডিগ্রি, সেই 20 ডিগ্রিটাই হবে এখানে, এন্ড দিস উইল বি দ্য অ্যান্সার, সাইন 20 ডিগ্রি। এই হচ্ছে সিস্টেমটা।
প্রসেস এর কোনো একটা পয়েন্ট এমন আছে যে বুঝো নাই, থাকলে বলতে পারো। আমরা যদিও এরপরে অনেকগুলো ম্যাথ দেখবো, আরো ক্লিয়ার হবে, আরো অনেকগুলো আমরা অ্যাপ্লিকেশন করবো, যেমন স্টেপ 1 স্টেপ 3 কিন্তু মিস গেছে, মানে দরকার পড়ে নেই আর কি। ওকে, সব ওকে, লেখা শেষ, ডান। ওকে, এখন তাহলে পরের ম্যাথটা যাই। ধরো সাইন 1000 ডিগ্রি, কি করা যায়? মনোযোগ দিবা। 1000 ডিগ্রি তো এখন এখানে তোমাকে একটু টোটকা বুদ্ধি শেখাই। কথা হচ্ছে দেখো, 1000-কে 90 দিয়ে ভাগ করা যেই কথা, 0 0 কাটলে 100-কে 9 দিয়ে ভাগ করা সেম কথা। তাহলে এবার বুঝছো, 100-কে আমি 9 দিয়ে যদি ভাগ করি, 9 10 90, 9 11 99, 11 হচ্ছে 99, এইখানে থাকে 1, যেহেতু এখানে 0 ছিল, আলটিমেটলি ঘুরায় ফিরে এখানে 10 ডিগ্রি আসবে, বা অমনি চিন্তা করলে ওই 10 হয়ে যাবে আর কি। তাহলে দেখো খেয়াল করে যে সাইন তো সাইনে আছে, এরপরে 11টা 90 ডিগ্রি, এবং লাস্টে ডিগ্রি যে একটা 0 কমাই দিয়েছিলাম, 0 বাড়াইতে হবে তো, তাহলে 1 না 10 ডিগ্রি। কেমন লিখলাম বুঝছো? এটা শর্টকাট, মানে শর্টকাটের শর্টকাট, বুঝছো? তাহলে তুমি থেকে 1000-কে যদি 90 দিয়ে ভাগ করতা, তাও ওই 11 আসতো, আর এখানে 10 আসতো, ভাগ শেষ। কারো কোনো কনফিউশন থাকলে হাত তুলবা। ভেরি গুড, এখন মনোযোগ দাও। এবার আমার কাছে, এবার ফার্স্টে তো মাইনাস করতে, এখানে স্টেপ 1 শেষ, স্টেপ 2 তে 90 গুণিতকে ভাঙলাম, এখন স্টেপ 3 কি? স্টেপ 3 হচ্ছে চতুর্ভাগ অনুসারে চিহ্ন, আগে চিহ্ন পরে হচ্ছে তোমার এন, আগে চিহ্ন, এটা খেয়াল রাখিও, নাহলে কিন্তু উল্টো লাগে। অনেক স্টুডেন্ট ভুল করে, আগে দেয় এন পরে দেয় চিহ্ন, এই গন্ডগোল লেগে যায়। ন, তাহলে আসো, আগে চিহ্ন, এখন চতুর্ভাগ অনুসারে চিহ্ন, চতুর্ভাগটা খুঁজবা। 11টা 90 ডিগ্রি যাওয়ার পরে আরো 10 ডিগ্রি গেল, তাহলে দেখো 90 ডিগ্রি গেল কয়টা? 11টা, 4টা, 8টা, 9টা, 10টা, 11টা, থামে নাই, আরো 10 ডিগ্রি এইখানে এসে পড়েছে, বুঝছো? তাইলে আমার যেই নড়াচড়া করা রেখাটা এটা এখানে আসলো, তাহলে মোটমাট এখন কই হইলো? ফোর্থ কোয়াড্রেন্টে না? তুমি আমাকে বলো ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কোন চিহ্নের থাকে? তোমাকে শিখাচ্ছি অল স্টুডেন্টস টেক কেয়ার, এখানে খালি কজ আর সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তাহলে কি নাম এটা? সাইন অফ নেগেটিভ। তাহলে তুমি নেগেটিভ চিহ্নটা দিবা, এখানে দিলা, কাজ শেষ হয়েছে। নো নো নো, এরপরে তো আবার এন আছে। দেখবা এন যদি জোর হয় তাহলে ফাংশন কোনো চেঞ্জই করবা না। যদি এন বিজোড় হয়ে যায় সেই ক্ষেত্রে ফাংশনটাকে কো ফাংশনে কনভার্ট করবা। এন হচ্ছে বিজোড়, 90 এর কত গুণিতক? বিজোড় গুণিতক 11। তাহলে এই সাইনকে চেঞ্জ করে দিবা কো সাইনে, নিচে কো সাইনে। তাহলে তুমি দাও কো সাইন কস, গেলা। লাস্টের পয়েন্টটা কি? 90 এর গুণিতকে ভাঙার সময় যেটা আমার ভাগশেষ ছিল ওইটা হবে উত্তর, এই 10 ডিগ্রি। সো দিস ইজ দ্য অ্যান্সার, মাইনাস কস 10 ডিগ্রি। কারো কি কোনো কোশ্চেন আছে? থাকলে হাত তুলো। আমরা কিন্তু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কঠিন করবো জিনিসটাকে। লাস্টে বাবা এখানে এটার মধ্যে এন পাওয়ার অনেক কিছু বাবা। ডান, অল ডান। ওকে, আগে গেলাম। এটা তো 2 লাইন লাগবে লিখতে, জাস্ট ফিলটা করো, স্টেপগুলো বুঝো, শেষ। এই স্টেপটা তোমার যদি মানে ঠিক মতন ক্লিয়ার থাকে 7.1 তোমার কমপ্লিট হয়ে যায়। আসো এখন এইটাই যাই, tan 1180 ডিগ্রি। খেয়াল করো, সেম আগের কাজ, নেগেটিভ নাই, প্যারা নাই, 90 গুণিতকে ভাঙবো। তাহলে 9 দিয়ে 118 চিন্তা করি, 9 11 তো 99, বা তাহলে 9 1 9, 2 8, 9 2 18, না 3 9 27, 3 9 27, এক বাকি থাকে। যেহেতু 0 একটা কমাই দিয়েছিলাম, এখানে 0 লাস্টে অ্যাড করবো, সিম্পল আগের মতো। তাহলে আসো 10 13 ইন্টু 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি। কারো কোনো দ্বিমত নাই? কারো কোনো দ্বিমত নাই? ওকে, এখন শোনো, মনোযোগ দিও। আচ্ছা, অনেকে বলছো ভাইয়া পারি বা এরকম, একটু পরে যে কিসের থেকে কি হয়ে যাবে বুঝতেই পারবা না। এটা তো মাত্র শুরু করলাম। আমার ক্লাস শুরু হয় হচ্ছে গিয়ে স্কুলের বেসিক থেকে, শেষ হয়ে যায় আইডির বেসিকে। তাই মনোযোগ দিয়ে শুনো, ধীরে ধীরে তা আগাবে। শুনো, মনোযোগ দিয়ে শুনো, আমি যা করছি বুঝেই করছি। শুনো, খেয়াল করো, এগুলো স্কুলের পর আমিও জানি। শুনো তো তুমি, একটু পরে তো অনেক কিছু হয়ে যাবে খেলা এখানে। শুনো, স্টার্ট হইলো, জাস্ট মনোযোগ দাও। এরপরে কাজটাকে চতুর্ভাগ অনুসারে চিহ্ন বসাবা। চতুর্ভাগটা কত আসে খেয়াল করো। একটু পরে তুমি এমন অঙ্ক বাবা, এখানে 13 না 113, চতুর্ভাগ বুঝতে গিয়ে ঝামেলা হবে, ওটারও টেকনিক আছে। আগে শুনো, 13 × 90, তাহলে বুঝতে পারো যে কেমনে কি। 4 8 9 10 11 12 13 প্লাস 10, এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, মাইনাস দিলাম। তারপরে স্টেপ, এটা যদি বিজোড় হয় তাহলে টি চেঞ্জ করতে হবে, 10 চেঞ্জ করতে হবে। কই নিবা? কোটেনে, তাহলে কট, লাস্টে যায় 10 ডিগ্রি। বুঝছো? লিখে ফেলো, জলদি লিখবা, ফাস্ট লিখবা একটু। শেষ, লেখাটা শেষ। সহজ অঙ্ক, সহজ অঙ্ক। আমরা ধীরে ধীরে কঠিনের দিকে যাব, অনেক কঠিনের দিকে যাব, টেনশন করিও না। শুনো, লেখা হয়েছে তো?
এখন এটার দিকে তাকাও, এই অঙ্কের দিকে। tan 1145 ডিগ্রি, সেম আগের মতন তুমি 90 দিয়ে ক্যালকুলেশন শুরু করবা। 1145 খেয়াল করিও, 90 একে 90 কত হয় দেখো তো, 14, এখানে থাকে কত 10, ওইদিকে 14, তাহলে 24, আর এখানে 5, তাহলে 9 দুগুণে 18, 3 নং 27, 27 যাবেই না, 9 দুগুণে 18 তো থেমে যাবে, 9 দুগুণে 18, তাহলে এইখানে হচ্ছে 5, এইখানে কত দেখো তো 18 আরো 4, ওইদিকে সব মিলে তাহলে 6 আসে, 65 ডিগ্রি আসলো। ওকে, মনোযোগ দিও। সেম সেম, আমি ইচ্ছা করে একটু সহজগুলো করাচ্ছি, কারণ আমি বলে দিয়েছি স্কুলে কারো বেসিকের সমস্যা থাকলেও কোনো প্রবলেম নাই, হয়ে যাবে। খেয়াল করো কোন চতুর্ভাগে পরে বুঝবা কেমনে। এই জায়গাগুলোতে ধরো 12 ডিগ্রি বা 12, n এর মান 12 বলে তুমি বুঝতে পারো যে ঘুরে ঘুরে 12তে যাবো। যদি 112 থাকে তখন কি করবা, যদি 224 থাকে তাহলে কি করবা। খেয়াল করো তোমার n যত, সেই n কেও তুমি 4 দিয়ে ভাগ দিবা, n কে তুমি 4 দিয়ে ভাগ দিবা, বুঝছো? n কেও তুমি কি করবা, 4 দিয়ে ভাগ দিবা। ভাগ দেওয়ার পরে যত ভাগশেষ থাকবে, যেই ভাগশেষটা থাকবে, তার মানে হচ্ছে ওই চতুর্ভাগে থামবে। এটা আগে বুঝো। এই যে মনে করো এখানে 12কে তুমি 4 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকে না, তার মানে শূন্য চতুর্ভাগে থামে, মানে হচ্ছে যে জিরোতে এসে থামে। 1 2 3 4 করে 0, মানে হচ্ছে আবার ওই ইসের মধ্যে জিরো লাইনে থামলো। যদি মনে করো এটা 13 হইতো, তাইলে 1 লাইনে মানে প্রথম চতুর্ভাগ শেষ করতো, প্রথম চতুর্ভাগটা শেষ করতো, বুঝছো? যেমন খেয়াল করো আগের অঙ্কে 13 ছিল না, 13কে তুমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 1। খেয়াল করে দেখো, এই যে 1 নম্বর চতুর্ভাগ শেষ করলো প্লাস 10, তাহলে যে সেকেন্ডে আসবে, বুঝছো? এমনি চিন্তা করবা। তাহলে এইভাবে করে চিন্তা করলে তোমার ধরো এটা 12, তার মানে কি যায় এইখানে যা থামলো প্লাস 65, মানে এখানে। এমনিও চিন্তা করতে পারো যে এখানে ভাগশেষ যা আসবে তার সাথে 1 বাড়াই দিলে যত হয় অত হচ্ছে আমার লাস্ট চতুর্ভাগ, ফাইনাল চতুর্ভাগ। এমনিও চিন্তা করতে পারো যে এত প্লাস 1, এর সাথে আমি জোর করে একটা প্লাস 1 করবো, যা আসবে ওই চতুর্ভাগে যায় থামবে। এমনি চিন্তা করতে পারো, তাহলে আরো সহজ হয় তোমার জন্য। যে 12 কে করলে ভাগশেষ 0 আর প্লাস 1 এক্সট্রা করে, তাহলে 1 1 নম্বর চতুর্ভাগে থামলো। এমনি করলে সহজ হবে, যেগুলো বড় বড় ম্যাথ আসবে ধরো 224, তখন কি করবা, এটা দিয়ে ভাগ করে দেখে ফেলবা, কাজ অনেক আরাম হবে। কারণ আমরা একটু পরে বড় অঙ্ক শুরু করবো, যেখানে নাকি অনেক বড় বড় জিনিসপাতি থাকবে, ছোট এক লাইন না কয়েকটা থাকবে এরকম ধাপ, তো ওখানে এগুলো হেল্প করবে। আসো, তাইলে তোমার হচ্ছে কি ফার্স্ট কোয়াড্রেন্টে tan পজিটিভ, ওকে, জোর, তাহলে tan প্লাসটা 65 ডিগ্রি লিখো, খুব জলদি লিখবা, আমরা ধীরে ধীরে কিন্তু অনেক দূর আগাবো। এইবার এই অঙ্কটাতে আসো, এই অঙ্কটাতে লিখো, কোশ্চেন তুলো। ওকে, এখন খেয়াল করো 200 পাইতো, তোমার কাজ কি 90 এর গুণিতকে ভাঙা, প্রথম ব্যাপার। তাহলে খেয়াল করো কজ আছে 90 ডিগ্রির মানে হইলো π/2, পাই তো আছেই, জোর করে এই π/2 লিখে ফেলো। তাহলে এইখানে কত হবে 400, শেষ। তাহলে এটা তো সেম, প্লাস একটা ভাগশেষ তো লেখা দরকার, যেহেতু কিছু নাই প্লাস 0 হয়ে গেল। এই হলো কাজ, এইটুকুই কাজ, আর কিছু নেই, এইটুকুই। তাহলে আমি 90 গুণিতকে এমনি ভাঙলাম, পাই দেওয়া থাকলে এমনি ভাঙবো, খালি π/2 আনলে ওটার সহগ যেটা ওইটাই n, বুঝছো? এখন আসি চতুর্ভাগ অনুসারে চিহ্ন বসাবা, চতুর্ভাগ অনুসারে চিহ্ন। এবার খেয়াল করে দেখো 90 ডিগ্রির সহগ কত 400, কেমনে মাপবা, টেনশন নাই, যা সহগ ওকে 4 দিয়ে ভাগ করবা, বুঝতেই পারছো ভাগশেষটা হচ্ছে গিয়ে 0 আসবে, তার সাথে 1 বাড়ায় দিবা, 1 বাড়ায় দিব, ওই ভাগশেষে যা পড়বে। এখন খেয়াল করো এইখানে তো কিছু অ্যাডই হয় নাই, তার মানে জিনিসটা কি হইলো, যে তোমার ঘুরে টুরে ঘুরে 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 এইখানে যাই থামলো, এর সাথে কিছু অ্যাডই হয় না, তার মানে এটা প্লাস x অক্ষের উপরেই আছে, ফার্স্ট কোয়াড্রেন্টও যায় নাই, সেকেন্ড কোয়াড্রেন্টও যায় নাই, যা প্লাস x অক্ষের উপরেই আছে। এখন বলতে পারো ভাই তাহলে কোনটার চিহ্ন বসাবো, টেনশন নাই তো, সামনে গেলেও প্লাস হইতো পিছনে গেলেও প্লাস হইতো, তাহলে ও প্লাসই হবে আলটিমেটলি। তাহলে কজ এখানে প্লাস। দ্বিতীয় কথা 90 এর সহগ হচ্ছে 400, কি জিনিস 400 জোড় সংখ্যা, তাহলে কজ সেমই থাকবে, এখানে 0, উত্তরটা আসবে 1। না বুঝলে হাত তুলো। নাফিস বলো ভাই, নাফিস। আচ্ছা ভাইয়া, এখানে তো কজের যে সামনে গেলেও প্লাস পিছনে আসলেও প্লাস, অনেক সময় একদিক থেকে গেলে প্লাস একদিকে গেলে মাইনাস, কিন্তু তখন কি করব? মানে ধরো যে এইখানে যাচ্ছ, এইখানে না না এইখানে যাচ্ছ, এখানে এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস, বলো বলো। না এটা তো ঠিক, এইটা প্লাস দুই দিকেই, কিন্তু না না এইখানে আসলে এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস, এখানে আসলে কি করবা, এরকম কোশ্চেন। আচ্ছা ভাইয়া মনে করো 400, তো 400 1 2 3, ধরো 403 আসলো, জাস্ট সাপোজ।
আচ্ছা এটা তো লিখলামই, দাঁড়াও থাকুক। সেম অঙ্কটাকে আমরা 403-এ নিয়ে যাই। মনে করো কোনো একটা অঙ্ক দিয়েছে, এমন একটা অঙ্ক যেই অঙ্কটা করতে গিয়ে জিনিসটা হলো এমন cos 403 × π/2 + 0, এটা তো চাচ্ছ। এখন তাহলে খেয়াল করে দেখো যে এইটা কি ভগ্নাংশ হয়ে গেল না? বুঝতে পারছো, এখানে একটা ইস্যু আছে। তারপরে মনে করলাম কিছু না, এখন কি করা যায় দেখি। তাহলে এখানে চিন্তা করে দেখি, খেয়াল করো, মনে করো এটা সিম্পল, জাস্ট ওই যে 90 ডিগ্রি যেগুলো অমনে করে চিন্তা করো। প্রথম 3 নাম্বার চতুর্ভাগ চিন্তা করো, 90, 180, 270 ডিগ্রি। cos 270 ডিগ্রি বের করো ক্যালকুলেটারে, দেখো কত আসে। ধরো cos 270 ডিগ্রি, দাঁড়াও আমি একটু রেডিয়ানে নিয়ে নিই, এই ডিগ্রিতে নিয়ে নিই, 1 মিনিট। এই তো, হ্যাঁ ধরলাম cos 270, উত্তর তাও 0। বুঝছো কথাটা? ভাই বুঝি নাই, আরেকবার বলেন, বলে দেই, মনোযোগ দিও। মনে করো তোমার এখানে আসছে, এটাই তো বলেছো, খেয়াল করো। ধরো আমি বললাম যে না এইখানে আসলো এর পরেরটা, তাহলে হইতে পারে প্লাস, অথবা তুমি বলো না ভাই না প্লাস না মাইনাস দেন, দিলাম মাইনাস। প্লাস দিয়ে দেখি, মাইনাস দিয়ে দেখি কি হয়। ধরো প্লাস দিলাম, কি লিখবো? cos, দাঁড়াও দেখি। আচ্ছা এখানে তো cos হবে না, হবে কি cos এর কো-ফাংশন, তাহলে সাইন তারপরে 0। আবার যদি মাইনাস দিয়ে নিতাম তাহলে কি হতো? সাইন তারপরে ওই 0, সাইন 0 মান তো 0, তাহলে এইটা 0 আসে। এটা কি হবে? -0 না, ওটাও 0ই আলটিমেটলি। তার মানে যদি এমন জায়গায় যায় পরে যার সামনে প্লাস পিছনে মাইনাস, সেই ক্ষেত্রে এটা এমন ফাংশন হবে যাতে করে 0 হয়ে যায়। তাহলে 0 প্লাস হলেও যা মাইনাস হলেও তা উত্তর সেমই আসবে। ভাইয়া বুঝছো কিনা দেখো, আমি তোমাকে পুরো এক্সপেরিমেন্টাল সিস্টেমই দেখাই দিলাম যে যদি তুমি এখানে প্লাস মাইনাস দুইটাই চিন্তা করো, যে এদিকে গেলে প্লাস এদিকে গেলে মাইনাস, তাহলে এই লাইনে কি ধরবো? তুমি প্লাস মাইনাস দুইটাই ধরো, যেটা ধরলেও আলটিমেটলি 0ই আসে। বুঝছো? দেখো ঠিক কিনা? নাফিস, ইয়েস, ওকে। আচ্ছা আখতারুজ্জামান বলো। মানে π/2 কমন নিলাম, তাহলে এখানে 2 যদি লিখতে হয় এখানে ডাবল করে দিব না, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে গুণ করলাম, নিউট্রাল। হ্যাঁ π/2 মানে 90 ডিগ্রি লিখে দিয়েছি তো, টেনশন নাই, বলবা যা যা মন চায় সব বলবা একটা একটা করে। সেম, তাহলে এই অঙ্কটার দিকে তাকাও দেখি, 201 ডিগ্রি, 201 পাই, কি করবে বলো? 201 পাই, খেয়াল করো সেম কাজ আমার, যে দিব cos, এখানে দিব π/2 ইন্টু এখানে 90 যেহেতু করলাম 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করতে হবে, 402 প্লাস 0। সেই ক্ষেত্রে এটাকে 4 দিয়ে ভাগ করবো, ভাগশেষ কত আসবে? 2। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো এই যে 2 যেহেতু 0 1 2 এইখানে এসে থামলো, আগেও না পরেও না, এইখানে। এই জায়গাতে এসে cos ধরো তুমি মাইনাস দিবা নাকি প্লাস দিবা বুঝতে পারছো না, খেয়াল করো। এইটার এইখানেও মাইনাস cos, এইখানেও cos মাইনাস, দুইটাই তো মাইনাস, তাহলে মাইনাস দিবা, cos লিখে রাখবা, তারপরে 0, তাহলে -1, দ্যাটস ইট। দেখো তো বুঝলা কিনা জিনিসটা? অঙ্কগুলো ধীরে ধীরে আর অনেক বড় হবে, পাই আসবে, অনেকগুলো একসাথে হবে, অনেকগুলো কাজ হবে। শেষ, ডান লেখা। এইবার তাহলে এইটা যাও দেখি, এটাই যাও, এটাই যাও, লিখে ফেলো। আমরা এখন বোর্ডের কোশ্চেন দেখবো, আমাদের মোটামুটি এটা পড়া শেষ, এই টপিকটা শেষ, খালি বোর্ডের কোশ্চেনগুলো দেখবো। হেডলাইন দিয়েছো তো, বড় কোণের অনুপাত, ওকে। খেয়াল করো সেম জাস্ট সেম অঙ্ক তো দেখাই দিব। tan 90 ডিগ্রি ইন্টু 421 কে ডাবল করবা, 442 প্লাস 0। এবার খেয়াল করো কি করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি মনে করো 4 দিয়ে ভাগ করি 442 কে, দেখো 4 11 44, তারপরে এখানে 2, তাহলে হচ্ছে কি মানে আর কিছু থাকে না, তাহলে 2 থাকে, আলটিমেটলি 2 থাকে, তাহলে ভাগশেষ হচ্ছে 2। হ্যাঁ দেখি তো, হ্যাঁ ভাগশেষ 2 থাকে, তাহলে 2 হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আগের মতো, যে 2 এই যে 1 নাম্বার 2 নাম্বার এইখানে থামবে, আগে পরে দুইটাই একটু ধরো, একটু দেখে দাও। হ্যাঁ এইটার এইদিকে গেলে প্লাস, এইদিকে গেলে মাইনাস, তাহলে কোনটা দিয়ে বুঝতে পারছি না। ধরো আমি এটা না দিলাম, দুটোই রাখলাম, মনে করো জোর যেহেতু tan তো চেঞ্জ হবে না, কিন্তু সামনে কত 0, tan 0 মানে এমনি 0, তো প্লাস মাইনাস 0 যেই কথা, শুধু 0 তো একই কথা, এই জন্য এখানে কোনো চেঞ্জ হয় না। বুঝছো? তুলো হয়েছে? এমসিকিউ একদম পুরো অপশন সহ তুলবা। মানে আমার লেকচার পরে কখনো দেখবা, ভিডিও পরে কখনো আবার স্লাইড দেখবা, এগুলো একদম ভুলে যাও। এটা অফলাইন ক্লাস মনে করবা, আমি তো অফলাইন ফিলিংস দিয়েই পড়াচ্ছি, ইভেন আমি তোমাকে কোনো বকা দিচ্ছি না,
আমাকে তো অফলাইন ক্লাসে বকা দিত, আমি তো কাউকে বকা দিচ্ছি না। যা ইচ্ছা প্রশ্ন জিজ্ঞেস করো, 1-2 প্রশ্ন জিজ্ঞেস করো, ওটাও বুঝাই দিব, সমস্যা নেই। ওকে, শেষ করো। মানে এখন যে দেখছো ক্লাসটা আর কোনোদিন দেখবা না, এমন ভাবেই নোট করবা যে পরে কখনো রিভাইজ দেওয়ার দরকার পড়লে জাস্ট খাতাটা দেখলেই হয়ে যায়। ওকে, তুমি আজকে ক্লাস শেষ করে দেখবা কেতাব স্যারের বই সব শেষ, 7.1 এর এসিও আহমেদ স্যার রূপন্তী প্রকাশন সব শেষ, মানে সব বই শেষ। সিম্পল কথা, নাম লেখা শেষ। ওকে, এখন দেখো ডি কোথায়। শুনো, কোনো প্রশ্ন লেখা শেষ হয়ে গেলে বড় প্রশ্ন ডি লিখবে একটা কষ্ট করে, বুঝছো? আচ্ছা ডান। ওকে, এখন এদিকে তাকাও। বললো কোসেক বি প্লাস সি এর মান লাগবে। আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বি প্লাস সি এর মান হচ্ছে 3 × π/2 - a, ঠিক কিনা বলো? এখান থেকে বি প্লাস সি এর মান এটা। এবার ওরা আজকেই হচ্ছে গিয়ে কোসেক বি প্লাস সি, তাহলে এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে কোসেক বি প্লাস সি, তার মানে 3 × π/2 - a আসবে। একমত নাকি দ্বিমত? একমতই তো। তাইলে যদি এই ঘটনা ঘটে তাহলে তুমি দেখো ও কোন জায়গায় আছে, থার্ড কোয়াড্রেন্টে, মাইনাস মানে ব্যাক করে, বুঝো? তাহলে 1 2 3 আবার ব্যাক করে, এই যে মাইনাস আছে ব্যাক করে, বুঝিও জিনিসটা। পজিটিভ কোন যায় এমনি 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 ঘড়ি কাটার বিপরীতে, আর নেগেটিভ কোন যায় উল্টা দিকে ঘড়ি কাটার দিকে, তাহলে বুঝো। এই এই বুঝো, 90 90 90 তিনটা 90 গেল। এবার হচ্ছে গিয়ে নেগেটিভ কোন, নেগেটিভ কোন ঘড়ি কাটার দিকে যাবে, ঘড়ি কাটা কি ধরো 6টা বাজে, তারপরে কি 7টা বাজে, মানে এদিকে, বুঝছো? এই হলো সেটা। কই গেল? আয় হায়, স্মার্ট বোর্ড আজকে মন খারাপ, সকাল থেকে কাজ দিচ্ছি তোকে, আসো লিখে ফেলে গেলে। 90 মাইনাস এখানে এই জায়গাটাতে আছে থার্ড কোয়াড্রেন্টে, তো থার্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে গিয়ে নেগেটিভ হবে, মাইনাস 3 আছে বিজোড় সংখ্যা, তাহলে কজ হয়ে যাবে সাইন, দিলাম সাইন। তারপরে মাইনাস আছে নাকি প্লাস আছে উই ডোন্ট কেয়ার, জাস্ট এ লিখে দিব, ভাগশেষ যেটা ওইটাই লিখে দিব, শেষ। তাহলে মাইনাস সাইন এ, এই দাও তো দেখি এখানে, ও কস না তো কোসেক ছিল, সরি। কেউ কি হাত তুলেছিল? কেউ বলো নাই আমাকে, আমার সাথে কেউ থাকে না দিন শেষে। কোসেক এখানে নেগেটিভ, তাহলে মাইনাস কোসেকের কো ফাংশন কি, খালি কো বাদ দিয়ে দিবা, সেক, তাহলে দিলা সেক, এখানে এ, শেষ, মাইনাস সেক এ। এমন কেউ আছো যেটা বুঝো নাই, থাকলে হাত তুলতে পারো, লজ্জার কিছু নেই। ডান, সবার ডান? হ্যাঁ, ডান ডান ডান। ওকে, এখন একটু খেয়াল করিও, এটার মান নির্ণয় করতে হবে। তুমি সিম্পল ভাবে জানো কি করতে হয় বলো, 90 এর গুণিতক। তাহলে 90 ডিগ্রি লিখলাম, এইখানে তাহলে কি হবে 4n ইন্টু মাইনাস ওই 30 ডিগ্রি যা ইচ্ছা থাকুক। এখন খেয়াল করো, π/2 এর সহগ কত? 4n। 4n মানে কি 4 এর গুণিতক, কোনো ভাগশেষ আছে? নাই। তার মানে এটা কোন জায়গায় আছে বলো, কোন কোয়াড্রেন্টে পড়ে? 4n মানে এইখানে একদম, মানে 4টা পুরোপুরি শেষ করেছে, -30 ডিগ্রি। তাহলে -30 ডিগ্রি এই জায়গায় আসে, এই জায়গায় কস কিরকম, পজিটিভ না নেগেটিভ? বলো বলো বলো, পজিটিভ। তাহলে এখানে চিহ্ন প্লাস। এখন আসি, এইটা কি জোর নাকি বিজোড় কেমনে বুঝবা? দেখো, কোন সংখ্যার থেকে 2 কমন নিতে পারলে ও জোর শিওর। তুমি তো এখানে 4 কমন নিতে পারছো, মানে ও আর বড় ভাই, বড় জোর, জোরেরও জোর, বুঝছো? ওর থেকে ডিরেক্ট 2 না 4 কমন নেওয়া যায়, এরকম অবস্থা, মানে ও পুরো পিওর জোর, পিওর একটা জোর সংখ্যা। তাইলে ও যেহেতু জোর, কজ আর চেঞ্জ করতে হবে না, জাস্ট 30 ডিগ্রি লিখে দিবা, দ্যাট উইল বি দ্য অ্যান্সার, হুইচ ইজ √3/2। ডান ডান। ওকে, ভেরি গুড, মনোযোগ দাও। খেয়াল করো, এখানে 4টা আছে, 4টার মধ্যেই সেম সিচুয়েশন, বড় বড় কোণ। আমার কাজ কি সূক্ষ্মকোণ বানানো। ফার্স্ট কাজ কি, ওই যে 90 গুণিতক সেম, জাস্ট একটু ফাস্ট ফাস্ট করে ফেলবা, সাইন, এগুলো মনে মনে করবে। এখন 780 চিন্তা না, 78 চিন্তা করবা, 9 এর নামটা পরে, 9 একে 9, 9 দুগুণা, এরকম করে 9, ধরো 8 নং 72, 9 নং 81 মানে 72, তাহলে 8 নং হবে 72 মানে 720 প্লাস 60 ডিগ্রি গেল। এটা গেল প্রথমটা। তারপরে যাবো কজের ক্ষেত্রে, 390, 9 এর গুণিতক, 9 এর নামটা 4 নং 36 প্লাস 30 ডিগ্রি, 4 নং 36 প্লাস 30 ডিগ্রি, 36 তো 360, হ্যাঁ মিলে, প্লাস। এখন খেয়াল করো, ভিতরে নেগেটিভ থাকলে কি করতে হয় বলো, বাইরে চিন্তা করতে হয়, মানে সরায় ফেলতে হয়, নেগেটিভটাকে পজিটিভ বানাবা। তাইলে এই মাইনাসটা বামে চলে আসবে, এটা হয়ে যাবে মাইনাস সাইন 300 ডিগ্রি। এই মাইনাস কজের ভিতরে থাকলেও যা, না থাকলেও তা সরাই এমনি নাই হয়ে যাবে, কস 300 ডিগ্রি। আচ্ছা, এখন শোনো, এটা 8টা যাচ্ছে, 8 নাম্বারটা মানে হচ্ছে একদম এক্স অক্ষের ধনাত্মক দিক, প্লাস 60 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, বুঝতে পারো? 4 এর গুণিতক প্লাস 1 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু, তাহলে পজিটিভ। আর এটা তো 8 জোর, তাহলে চেঞ্জ করতে হবে না, সাইনই রাখবা,
ওকে, ইনটু কজের ক্ষেত্রে 4টা 90 ডিগ্রি প্লাস 30, ফার্স্ট কোয়াড্রেন্টে 30 মাইনাস 300 ডিগ্রি। ওরে নিয়ে একটু কাজ করে চলো। 90 তো 3 নং 27, এরপর আর যায় না। তাহলে 3 নং 27, 3 নং 27 270 প্লাস 30 ডিগ্রি cos 300 ডিগ্রি, সেম 3 নং 27 প্লাস 30 ডিগ্রি। বুঝছো, এমনি এমনি করবা, ধীরে ধীরে তুমি নিজেকে এইভাবে প্রস্তুত করবা। তাহলে sin 60 ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি মান √3/2 মাইনাস, এটার ক্ষেত্রে খেয়াল করো থার্ড কোয়াড্রেন্ট কমপ্লিট হইলো, মানে থার্ড কোয়াড্রেন্ট শেষ হইলো প্লাস 30 ডিগ্রি, মানে ফোর্থ কোয়াড্রেন্টে গেল। বুঝো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আচ্ছা, তারপরে 3 বিজোড়, তাহলে সাইন হয়ে যাবে cos 30 ডিগ্রি ইনটু থার্ড কোয়াড্রেন্ট শেষ হয়ে আরো আগাইলো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে না বুঝলেই হাত তুলবা, লজ্জার কিছু নাই। 3 নাম্বার মানে থার্ড কোয়াড্রেন্ট শেষ করলো, 3টা 90, থার্ড কোয়াড্রেন্ট গেল প্লাস সামথিং, মানে ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ। আচ্ছা, এখানে যেটা জোর না বিজোড়, এটা বিজোড়, তাহলে cos হয়ে যাবে কো-ফাংশন, তাহলে সাইন 30 ডিগ্রি। দ্যাটস ইট, এমনি করে লিখে ফেললাম, পুরো আগের অঙ্কটাই কিন্তু একসাথে করছি। তাহলে এইখানে কত হবে 3/4 প্লাস এটার ভ্যালু √3/2, ঠিক আছে, সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ। একটু দেখতে দাও তো দেখি আমি কোথাও কি ভুল লিখলাম নাকি। সাইন 60 ডিগ্রি ভ্যালু এটা, cos, হ্যাঁ আমি কোথাও কি ভুল লিখেছি তোমরা বলি তো, কয়েকজন আবার হাত তুললা, হইতেও পারে ভুল টুল লিখলাম নাকি, বলো তো আমাকে, বলিও বলো তো ভাই। আনমিউট করো, সাব্বির করো আনমিউট। হ্যাঁ সাইন 330 ছিল উপরে, আপনি 300 লিখছেন। ও হো, আচ্ছা ঠিক আছে, তোমরা 330 দিয়ে করে ফেলো, আমি মানে 300 দিয়েই করি, সমস্যা নেই, তোমরা তোমাদের মতো করে শেষ করে ফেলো। ওকে, তাহলে 3/4 আর হচ্ছে গিয়ে √3/4, দ্যাটস ইট। এটা আমি করে ফেললাম, এটা তো বুঝবাই তোমরা, তাই না? 3 + √3, দ্যাটস ইট, লিখে ফেলো। তোমরা 330 দিয়ে করে দেখো দেখি কি আসে, আমাকে জানাও কত আসে। ভুল যেহেতু হয়ে গেছে থাক, এটাও তো সুন্দর অঙ্ক, সবগুলোই এমনি আসতে পারে। ওকে, লিখে শেষ, দেখো ডান। আসো, এটা নিয়ে ম্যাথ করতে হবে, সেম আগের মতন নেগেটিভ গুলোকে পজিটিভ বানায় তারপরে কাজ শুরু। হ্যাঁ আচ্ছা, আগে সবগুলোকে পজিটিভ বানায় নেই, তাহলে আরাম হবে, মানে সবগুলো সেম কাজ হবে। মাইনাস সাইন 870 ডিগ্রি প্লাস cos 570 ডিগ্রি। খেয়াল করিও, ওরে নিয়ে যদি কাজ করতে হয় 420, তাহলে 9 বা 42 হিসাব করবা, 4 নং 36, 5 নং 45, 4 নং 36, 4 নং 36 প্লাস 60 মাইনাস সাইন 300 ডিগ্রি, তো তাহলে 300 ক্ষেত্রে হচ্ছে গিয়ে 27 হিসাবে, 3 নং 27 প্লাস 30 ডিগ্রি মাইনাস 887 হিসাব করতে হবে, 9 নং 81, 9.90, তাহলে 81 হিসাবে যাবে, 810 আর কি, 9 নং 81 প্লাস 60 ডিগ্রি প্লাস 570, 57 আর কি, 9 হিসাবে 9, 5 নং 45, 6 নং 54, 6 নং 54 হিসাবে যাবে, 6 নং 54 প্লাস 30 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো 4টা কোয়াড্রেন্ট গেল প্লাস আরো 60 ডিগ্রি, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে cos পজিটিভ 60 ডিগ্রি, কোনো চেঞ্জ নাই, যেহেতু বিজোড়, এটা বিজোড় চেঞ্জ হতে পারে। দেখো এটা হচ্ছে কি 3টা কোয়াড্রেন্ট গেল আরো 30 ডিগ্রি, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে সেই ক্ষেত্রে সাইনটা নেগেটিভ, তাহলে এটা দিলাম মাইনাসটাকে প্লাস বানাই দিলাম, চিহ্ন উল্টাইলাম, এরপরে 3 আছে বিজোড়, সাইন হয়ে যাবে কোসাইন cos 30 ডিগ্রি। আমি জানি তোমাদের এখন একটু বোরিং লাগছে, এর বুঝছি, যাবো একটু পরে ধীরে ধীরে অনেক আগে হতো। তাইলে এখন আবার ওইটা 9টা, তাহলে আমার যদি 4 এর গুণিতক হিসাব করি, ভাগশেষ থাকে 1 প্লাস আরো সামনে যাচ্ছে, তাহলে 2 নাম্বার কোয়াড্রেন্টে আছে, ও 2 নাম্বার কোয়াড্রেন্টে, বুঝছো, 2 নাম্বার কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এখানে চিহ্ন সেম থাকবে, 9 আছে তাহলে এটা cos হয়ে যাবে, আর এখানে 60 ডিগ্রি। ওকে, মিলে যাচ্ছে। 6 তার মানে হচ্ছে কি 4 + 2 সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস আরো, তার মানে থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্ট একদিন দিন cos নেগেটিভ মাইনাস cos, এটা যেহেতু জোর, হ্যাঁ cos হবে, এটা 30 ডিগ্রি। খেয়াল করে দেখো যে আলটিমেটলি 60 ডিগ্রি কাটা, 30 ডিগ্রিটা কাটা, উত্তরটা 0 হয়ে যায়। বুঝা গেল? দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, যে কোনো কোয়েশ্চেন বলতে পারবা। অল ডান?
ঠিক আছে, এখন খেয়াল করো, লিখে শেষ তো? ডি, ডি কোথায়? বুঝেছি ভাইয়া, ঠিক আছে আপু ভাইয়া সবাইকে বলছি, ঠিক আছে ওকে। এখন খেয়াল করো, দাও টাইপ 2 স্কয়ার বিশিষ্ট অঙ্ক, এগুলো বোর্ডে খুবই ফেমাস, বুঝছো? স্কয়ারের অঙ্কগুলো তোমরা স্কুলে থাকতে এগুলো করতা। স্কয়ার বিশিষ্ট অঙ্ক জলদি লিখবা, স্কয়ার বিশিষ্ট, স্কয়ার বিশিষ্ট। হেডলাইনটা দিয়ে একটু গ্যাপ রাখিও, ধরো 5-6 লাইন লেখার মতন জায়গা গ্যাপ রেখে তারপরে কোশ্চেনটা তুলো। 5-6 লাইন লেখার মতো জায়গা ফাঁকা রাখবা, কিছু থিওরি লিখে দিব। তুমি পারো পারো না, দুই টাইপের থিওরি লিখবো। শেষ করো শেষ করো, 5-6 লাইন জায়গা ফাঁকা রেখে এটা তুলবা, কোশ্চেনটা পুরোটা তুলবা, ঠিকঠাক মতন সুন্দর করে তুলবা। শেষ, ওকে। আসো, লবকে হয়েছে লেখা, এই তো ভেরি গুড ওকে, বুঝেছি তোমার সবার যে শেষ। এখন ফাঁকা জায়গা যেটা, ওখানে একটু থিওরি লিখবা। প্রথম ব্যাপার হচ্ছে স্কয়ারে যে 3টা সূত্র ছিল ওইটা একটু লিখে দিবা, আমি জানি পারো, বাট একটু লিখে দিই। এরপর একটা ভালো দামি জিনিস দিব, ওটা কোনো বইয়ে পাবা না, ওটা আমার বলা কথা আর কি। প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বেসিক সূত্র পারলেও লিখো, কারণ বললাম আমি তো পরীক্ষার আগের দিনেই খাতাটা পড়বা, তাহলেই চলবে, আর কিছু না পড়লেও হবে। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই 3টা বেসিক সূত্র, এটা এটা আমি জানি তুমি পারো। মেইন যে সূত্রটা সেটা হচ্ছে লিখো লবকে হরের নিকটতম 1/2, 1, 2, 3 গুণিতকে ভাঙবো। এই হলো কথা, এই হলো কথাবার্তা। এবার লিখে ফেলো, এটুকু লিখো ওই ফাঁকা জায়গাতে। লবকে, এটা দামি কথা, লবকে হরের নিকটতম 1/2, 1, 2, 3 এগুলো গুণিতকে ভাঙতে হবে। শেষ, ডান, ওকে। আসো এখন শুরু করি। কোশ্চেন দিয়েছে এটা, খেয়াল করো। স্কয়ার যখন দিবে টিচাররা চাবেই এমন ভাবে সেট করতে যাতে করে sin স্কয়ার cos স্কয়ার মিলে 1 আসতে থাকে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এসে 1 আসতে থাকে, অথবা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার এসে 1 আসতে থাকে। এরকম করেই কোশ্চেনটা সেট করবে। তো কোশ্চেনের মধ্যে যেটা হবে, একটা থাকবে একদম সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ বুঝবা কেমনে? নিচে হচ্ছে তোমার 1, 2, 3, 4, 5 থাকবে, উপরে কোনো সহগই থাকে না, এগুলো হচ্ছে সূক্ষ্মকোণ থাকে পায়ের ক্ষেত্রে। আচ্ছা, যেমন এগুলো সূক্ষ্মকোণকে স্থূলকোণ বোঝা যাচ্ছে না, চেক আউট করতে হয়, মানে ওখানে 5, 8, 9 এগুলো আছে, যদি এখানে কিছু না থাকে তাহলে সূক্ষ্মকোণ মোটামুটি শিওর হওয়া যায়। এখন শুনো, মনোযোগ দিয়ে শুনিও। কথা হচ্ছে যে আমি যেটা করব, সূক্ষ্মকোণে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা কই? সূক্ষ্মকোণের বেশি হইলে, যেমন বড় কোণ হইলে আমার সমস্যা। সেটাকে কি করতে হয়? 90 এর গুণিতক বানায় বা বিভিন্ন ওই সেট আপ করে সূক্ষ্মকোণে আনতে হয়। আমার টার্গেট থাকবে সবগুলোকে আলটিমেটলি সূক্ষ্মকোণে নেওয়া, এরপরে যোগ বিয়োগ করে বানানো, এটা হচ্ছে আমার টার্গেট। সেই ক্ষেত্রে বুঝো, sin স্কয়ার π/7, এটাতে আমার কোনো আপত্তি নেই, ও তো সূক্ষ্মকোণ, নো টেনশন। বাট ওরে নিয়ে টেনশন হচ্ছে কি জিনিস? 5π/14 কেমনে কি? তোমরা স্কুলে এই টাইপের ম্যাথ করে আসছো, বাট কখনো যদি কাউকে বলি এটা কেমনে করলে বলো তো, মুখ দিয়ে বলতে খুব কষ্ট হয়, কারণ আমরা এটা ফিল করে করি, বাট কি যে করি এটা আসলে বলতে পারি না মুখ দিয়ে। আমার প্রথম এই জিনিস বুঝাইতে খুব কষ্ট হইতো, যে বলবো কেমন, আমি তো এটা ফিল করে ফেলি, কি যেন একটা করি হয়ে যায়। বাট পরে আমি যেই কাজটা মনে চিন্তা করি ওটাকে বাংলায় লিখলাম, সেটা হচ্ছে এটা। লবকে হরের নিকটতম 1/2, 1, 2, 3 গুণিতকে ভাঙি, তারপরে ক্যালকুলেশন করি। ভাই বুঝি না, একটু দেখায় দেন। দেখো, নিচেরটার নাম হচ্ছে হর, উপরেরটার নাম হচ্ছে লব। আমি যেটা করব, উপরের যে লবটা আছে 5, এটাকে হরের নিকটতম 1/2, 1, 2, 3 গুণিতকে ভাঙবো। ভাই বুঝি নাই, হর কত? 14, এটার হাফ গুণিতক হচ্ছে গিয়ে 7, 1 গুণিতকটা হচ্ছে গিয়ে 14, 2 গুণিতকটা হচ্ছে গিয়ে 28, অনেক সংখ্যা হইতে পারে। আমি করব কি, এই লবটাকে সবচেয়ে কাছে যেটা আছে সেটাতে ভাঙবো, কনভার্ট করব। তাহলে 5 এর সবচেয়ে কাছে হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে 7, তাহলে এটাকে 7 এ কনভার্ট করবো। জিনিসটা লিখবো এমনি করে, 7 প্লাস বা মাইনাস সামথিং করলে যাতে করে 5 হয়, তাহলে -2। এই হলো হিসাবটা, 14, এই হলো হিসাবটা, বুঝছো? এমনি করে করবো, এমনি করে সবগুলো এইভাবে করে। তাহলে দেখবো যত বড়ই দেখ না কেন, তুমি আটকাবে না, খুব ফাস্ট কাজ হতে থাকবে, আটকানোর প্রসেস মানে প্রশ্নই নেই কোনো। আসলে লিখি 7 - 2π/14, তাহলে ওইভাবে করলে
7 যেহেতু বুঝো, যদি এখানে 7 দিই আমি, মনে করো এবার নিচেরটা হচ্ছে 7, হাফ করলে তো 7/2 আসে, হাফ করলে তো 7/2 আসে, ভগ্নাংশ আনা যাবে না, এটা পসিবল না, ভগ্নাংশ আনবো না। 7 আর 14, খেয়াল করবা 8 কে তুমি এই দুইটার মধ্যে সবথেকে কাছে যেটা ওইটাতে কনভার্ট করবা, যেটা হচ্ছে 7, তাহলে 7 + 1 π/7 গেল, sin স্কয়ার 9π/14। আবারও দেখে তো 14 লিখো, মনে মনে চিন্তা করবে এগুলা। আমার আছে 9, 9 এর সবচেয়ে কাছে কোনটা? 7, তাহলে লিখবা 7 + 2। এই জায়গাতে কারো কোনো জিজ্ঞাসা আছে ভাই কেমনে হইলো বুঝি নাই? কারো কোনো কোয়েশ্চেন ভাই কেমনে হইলো এটা বুঝি নাই তো ভাই? কোনো কোয়েশ্চেন নাই তো না? এখন আসো মনোযোগ দাও, দামি কথা বলবো। এবং এই যে এটা পুরো আমার বানানো নিয়ম আর কি, মানে আমি এমনি চিন্তা করি বা এটা আমার দেওয়া লেখা আর কি, বুঝছো? এটা কোথাও থেকে পড়া না, আমার নিজের লেখা। মনোযোগ দাও, এই ক্ষেত্রে চিন্তা করো, মনোযোগ দিও। আমি একটা দেখাই দিই, বাকিগুলো তুমি বুঝবা। 7 - 2/14 π, এটা মানে কি? মানে হচ্ছে 7/14 π - 2/14 π। এটা হচ্ছে গিয়ে অর্ধেক কাটাকাটি করে π/2 মাইনাস কাটাকাটি করে π/7 হয়, বুঝছো? তাহলে এটা হচ্ছে ভিতরকার ক্যালকুলেশন, বাট এগুলো তুমি করবা মনে মনে, একটু বড় হয়েছে এখন এগুলো সব মনে মনে করবা। তাহলে ডিরেক্টলি সাইন স্কয়ার এখানে কি হবে? π/2, এই যে এমনি চিন্তা করবো অর্ধেক হয়ে গেল π/2, তাহলে মাইনাস 214 কাটাকাটি করে 1/7, তাহলে π/7, এই যে শেষ এইটুকু। এমনি করে সবগুলো লিখবো আমরা, বুঝছো? তাহলে এভাবে চিন্তা করো, সাইন স্কয়ার 7 কাটা থাকবে হচ্ছে পাই প্লাস π/7 প্লাস সাইন স্কয়ার 714 কাটা থাকবে হচ্ছে হাফ ইন্টু পাই, তাহলে π/2 প্লাস 214 কাটা π/7। লিখে ফেলো, জলদি লিখবা, খুবই জলদি লিখবা। লেখা শেষ? বলো লেখা শেষ? ত্রিদীপ বলো, ত্রিদীপ। ভাই যে দ্বিতীয় লাইনটা ভূমিকাকে ভাঙবো, যে আপনি ওইটা একটু আমি যখন সত্যি করে বলবো, আমি যখন বুঝাইছি তুমি কি ছিলা? হ্যালো ত্রিদীপ, আবার নাই হয়ে গেল কেন? আমি যখন বুঝাইছিলাম তুমি কি ছিলা? আর বলে না, আর বলবে না। আচ্ছা তাহলে এখন শুনো, মনোযোগ দিও, থাকলে প্রবলেম নাই। 14 এর হাফ 1 2 এগুলো গুণিতক কত কত হয়? শুনো শুনো শুনো, 14 এর হাফ 1 2 এগুলো গুণিতক কত কত হয়? 7 14 28 এগুলো হবে তো। সবচেয়ে কাছের কোনটা? 5 এর সবচেয়ে কাছে কোনটা? 7, এটাকে 7 এ কনভার্ট করলাম, 7 - 2। যদি এটা চিন্তা করি 14 এর গুণিতক কি কি চিন্তা করব? হাফ 1 2 3 এগুলা, তাহলে 7 14 18 এগুলা। 9 এর সবচেয়ে কাছে এটা 7, ওই 7 এ কনভার্ট করবো এমনি করে, বুঝছো? দেখো তো ভাইয়া, শিওর তো? বুঝছো? ও তো একটু কম পাওয়ার পাইলাম, উইক থাকলে হবে না তো, স্ট্রং। ইয়েস ভাই। ভাই হচ্ছে 3 নম্বরটা sin স্কয়ার 8/7 এটা একবার কোনটা কোনটা? দাঁড়াও, 1 2 3 কোনটা? আপনি এটা মানে হচ্ছে দ্বিতীয় লাইনে। হ্যাঁ আচ্ছা, 7 এর গুণিতক হচ্ছে গিয়ে হাফ 1 2 3। হাফ তো 7/2, ভগ্নাংশ বাদ, তাহলে 1 2 3 এর চিন্তা করলে 7 14 21 এগুলোই তো আসে। 8 এর সবচেয়ে কাছে কোনটা? 7 14 আর 21 এর মধ্যে 7, ওই 7 দিয়ে লিখলাম। 7 সাথে কি করলে 8 হবে? 1 বাড়াইলে, যেমন এখানে 7 ছিল, কি করলে 5 হয়? -2 করলে। বুঝলে নাকি? বুঝছো? কোনো প্যারা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে কাছে দিয়ে ওইটাই তো লিখেছি, নিকটতম সবচেয়ে কাছের। এটা তো বুঝেছই কেমনে ক্যালকুলেশন। শেষ, অঙ্ক আমার শেষ। এই একটা বুঝলে সব পারবা। তাহলে সাইন স্কয়ার π/7, খেয়াল করো 90 ডিগ্রি মাইনাস পাই, উই ডোন্ট কেয়ার 90 ডিগ্রি মাইনাস মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। আচ্ছা এখানে একটা কথা বলি, যখন তুমি স্কয়ার টু স্কয়ার দেখবা তখন কোয়াড্রেন্টের হিসাবই নেই, কারণ প্লাস মাইনাস তো নাই, সবই যেহেতু স্কয়ার সবাই পজিটিভ। আচ্ছা তাহলে কোয়াড্রেন্টের ক্যালকুলেশন চিন্তা বাদ। 90 মাইনাস π/7, তাহলে দেখো 90 যেহেতু, তাহলে এটা কি হয়ে যাবে? cos স্কয়ার হবে, মানে cos হবে, স্কয়ার তো থাকবে, আর এখানে থাকবে π/7। এটা কি বুঝছো? এখান থেকে এটা কেমনে আসলো? এমন কাছে যে বুঝো নাই, হাত তুলো। আর ত্রিদীপের তো কোশ্চেন শেষ, হাত নামায় ফেলো। বাকি এমন কেউ আসলো যে বুঝো নাই এটা সাইন থেকে cos কেমনে হইলো আর কেমনে কি, বুঝছো? সেম বাকিগুলোর ক্ষেত্রে দেখো, এখানে পাই আছে, পাইকে যদি 90 এর মতন চিন্তা করি, তাহলে π/2 × 90 মানে 2। তাহলে ওইভাবে চিন্তা করলে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কোয়াড্রেন্ট বাদ 2 জোর, তাহলে সাইনই থাকবে।
সেম ভাবে এটা সাইন কজ হয়ে যাবে। তাহলে এই দুইটা মিলে 1, এই দুইটা মিলে 1 = 2। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারো। শেষ, বলো। অল ডান। রাকিব বলো। রাকিব। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, যে স্কয়ার থাকলে তো আমরা কোয়াড্রেন্টিক হিসাবটা আনবো না, তাই না, কারণ নেগেটিভের তো কোনো ইস্যুই নাই এখানে, সবই পজিটিভ। আচ্ছা জি ঠিক আছে, ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম ভাইয়া। এইবার এটা তুলে ফেলো, দামি অঙ্ক, এটা বাচ্চারা আটকায়। এই অঙ্কটাতে বাচ্চারা আটকায় কারণ এখানে টেকনিক আছে, ঝামেলা আছে। তোলা হয়ে গেলে ডি লিখবা, তোলা হয়ে গেলে ডি লিখবা, তোলা হয়ে গেলে ডি লিখবা। খবর কি, তাড়াতাড়ি শেষ করো। শেষ, ওকে, কমপ্লিট সবার। চলো শুরু করছি। সেম প্রসেস আগেরটার মতো, নিচেরটা হাফ 1 2 3 এগুলো গুণিতক নিবা, উপরের সাথে ম্যাচ করাবা। তার আগে একটু কথা বলে নিই, খেয়াল করো এখানে আছে কে কে, সেক স্কয়ার, কট স্কয়ার। তোমাকে অলরেডি বলেছি এখানে স্কয়ারের জন্য যেগুলো ম্যাথ দিবে, স্কয়ারের ম্যাথ, সেগুলো এমন ভাবেই দেবে যাতে করে এই সেটআপে মিলে। যেমন এই অঙ্কের মধ্যে সেক স্কয়ার আছে, মাত্র যেটা দেখাইলাম, সেক স্কয়ারের সাথে -10 স্কয়ার হয়ে 1 আনতেই হবে, মানে ব্যাপারটা এরকমই, অমনি করেই মিলে, অমনি করেই কোশ্চেনটা বানায়, বুঝছো? তাহলে তুমি মোটামুটি শিওর হয়ে যাও, যেহেতু দুইটা সেক স্কয়ার আছে, এই দুইটাকে তোমার 10 স্কয়ার বানানোই লাগবে দিন শেষে। 10 কটকে যদি 10 বানাইতে হয় কি করা লাগে, 90 এর বিজোড় গুণিতক আনা লাগে। তাহলে আমার টার্গেট থাকবে ওদেরকে যা করি ওদেরকে আমি যেমনি পারি 90 এর বিজোড় গুণিতকে কনভার্ট করার ট্রাই করবো। তাইলে সেকের সাথে 10 মিলে 1 হয়ে যায়, এই সেকের সাথে এই 10 মিলে 1 হবে, সিম্পল কথা, বুঝছো তো? আশা করি মনোযোগ দাও, এই মনোযোগ দিও কিন্তু। দেখো এদিকে একটু তাকাও, ওর চেহারা ছিল দেখে কি মনে হয় তোমার? ও কি সূক্ষ্মকোণ বলতো? ও কি সূক্ষ্মকোণে আছে? না তো রে ভাই, 14 মানে ওই কি, এটা কি এত বড় সংখ্যা, ও সূক্ষ্মকোণে নাই। কি করতে হবে, এই 17 এর হাফ 1 2 3 এগুলো গুণিতক চিন্তা করবো, দেখবো 14 কাছে কোনটা, সেমনে 14 কে ভাঙবো, বুঝো তো? তাহলে আমার কাজ হচ্ছে হাফ 1 2 3 এগুলো গুণিতক নিয়ে চিন্তা করা। 17 এর 17 যদি হাফ করি ভগ্নাংশ, উই ডোন্ট কেয়ার, ভগ্নাংশের দিকে যাই না, 17 34 এগুলো আসবে, এমনি এমনি যেতে থাকবে। এখন চিন্তা করো, সেক স্কয়ার, এখানে 17 চিন্তা করবো, এখানে 17 চিন্তা করলে, 17 যেহেতু কাছে সবচেয়ে, তাহলে 17 প্লাস 3 পাই মাইনাস সেক স্কয়ার 17, দেখো 39 আছে, 39 3 17 51। তুমি আমাকে বলো এই যে 39 এটা কোনটা সবচেয়ে কাছে, 17 34 নাকি 51? 34 না, 34 সবচেয়ে কাছে। তাইলে আমি এমনি দিব যে 34 মানে 2 × 17, 34 প্লাস কত দেখো 39 হয়, 34 প্লাস 5 করলে প্লাস 5 পাই, শেষ। প্লাস এবার আসো কট স্কয়ার, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করবা। ব্যাপারটা হচ্ছে তোমার যেহেতু সেক স্কয়ার আছে, নিচে 17 মিলবে, এগুলোকে 10 স্কয়ারে আনতে হবে, নিচে 17 মিলাইতে হবে। তাহলে তো তোমার কাটাকাটি করে বান যায়। এখন তুমি যদি এখানে 34 নিয়ে কাজ শুরু করো, যেমনটা ওরা দিয়েছে, হট কি কি অ্যান্সার আসে দেখো, 17 34 অর্ধেক করলে 17 2 34, হ্যাঁ 17 34 34 2 কত আসে, 68, এরকম করে আগাইতে থাকবে বড় বড়। এখন খেয়াল করো এই জায়গাটাতে গন্ডগোলটা কোন জায়গাতে, এই জায়গাটাতে বাচ্চারা ভয়টা পায় বা মিলে মানে এলোমেলো করে ফেলে। সবাই লিখে কি জানো, লিখে এমনি করে 34 তো 34 এমনি লিখে 34 প্লাস, তারপরে এখানে তো 41, তো কোনটা 6 দিতে হবে না 7 দিতে হবে, 7 পাই নিয়ে এখন বলে ভাইয়া মিলছে না কেন? বলো তো কেন মিলে না, বলো তো কেন মিলে না? চিন্তা করলে পারবা, হালকা চিন্তা করলে পারবা। খেয়াল করো, ধরো তুমি 34 পাই এমনি দিলা, 34ও দিলা, এটা কাটাকাটি হলো, কিন্তু মানে শেষে দিন শেষে থাকবে কত, কট স্কয়ার 7 পাবে 34 থাকবে না? তাহলে 7 পাই বাই 34 কে তুমি কি কোনোভাবেই 5 পাই বাই 17 বা 3 পাই বাই 17 বানাইতে পারবা? পারবা না।
গন্ডগোলটা প্রথম গন্ডগোল গেল। দ্বিতীয় গন্ডগোল, তোমার লাগবে হচ্ছে গিয়ে কট না, তোমার লাগবে ট্যান। ট্যান যদি কটের থেকে আনতে হয়, এখানে তো 90 ডিগ্রি দরকার আমার। 90 ডিগ্রি করার জন্য নিচে 2 হলে উপরে 1 লাগে, নিচে 34 হলে উপরে লাগবে অর্ধেক, 17 দরকার। তাহলে এখানে আমার তো 17 লাগবে। এইটা হচ্ছে কনফিউশনটাও থাকে বাচ্চাদের মধ্যে। সেই কারণে আমি যেটা করব, এত টেনশন নাই, এইটাকে যেহেতু চেঞ্জ করতে হবে আমি 17 নিয়ে চিন্তা করব। 17 যদি সাথে যদি চিন্তা করা শুরু করি, দেখো 17 দিয়ে যদি চিন্তা করো, 17 হাফে দরকার নাই, 17 একে 17, 17 দুগুণা 34, 3 17 51। এখন বলো এইগুলোর মধ্যে বিজোড় 17 বিজোড় গুণিতক আনবো, তাহলে জোড় গুণিতক হচ্ছে 17 আর বিজোড় গুণিতক হচ্ছে 51। 17 আর 51 মধ্যে সবচেয়ে কাছে কোনটা? 41-এর 51টা। তাহলে লিখবো এমনি করে, সবাই মনোযোগ দিয়ে, কিন্তু এখন লিখতে যাবা না, আমি যখন পড়াবো তখন কিচ্ছু লিখবা না। 3 17 51 মাইনাস 10 পাই। এইটা বুঝছো কিনা বলো? আমি আরেকবার বলি, কটকে বানাইতে হবে ট্যান, লাগবে আমার π/2 এর বিজোড় গুণিতক। π/2 তখনই আসবে যখন 34-এর উপরে এটার অর্ধেক থাকবে, কাটাকাটি করে π/2 আসবে। অর্ধেক মানে 17, তাহলে 17 যে কোনো গুণিতক লিখলে হবে না, হবে বিজোড়। 17 গুণিতক আছে 1 3 বিজোড়, 17 আর 51। এই 17 আর 51-এর মধ্যে 41 সবচেয়ে কাছে হচ্ছে 51টা, তাই লিখলাম 3 17 51 মাইনাস 10 41 মিলাইলাম। বুঝছো জিনিসটা? লিখিও না, লিখার সময় তো আমি দেই, আগে বুঝো জিনিসগুলা। কমপ্লিট। তাহলে অমনি গেল। সিমিলার ওয়েতে মাইনাস কট স্কোয়ার, এইখানে আমার 34, বুঝো আমার এখানে ওই অর্ধেক লাগবে। 34-এর অর্ধেক করতে গেলে 17 একে 17, 17 সাথে 3 এদিকে 3 6 করলে মিলে যায়। ইয়াস ইয়াস ইয়াস। দেখো তাহলে 17 লিখছি, দাঁড়াও, 17 প্লাস 6 পাই। কেমনে মিললো? কাটাকাটি করে π/2 আসবে, 6 আর 34 কাটাকাটি করে হচ্ছে তোমার 3π/17 আসবে, মিলে যাবে এটার সাথে। জিনিসটা কি বুঝলা কেন আমি এমনি করে কি লিখলাম? সবাইকে একদম ফুল ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে, নুসাদ প্রামাণিক মনে হয় নাম, বাকিটুকু দেখা যাচ্ছে না, বলো ভাইয়া। ওখানে 17 -3 হবে প্রথমে, মাইনাস হবে? আচ্ছা, থ্যাংক ইউ প্রামাণিক ভাইয়া। তোমার বংশের একজনের বই আমি খুব ভালো মতন পড়েছি এবং খুব সুফল পেয়েছি, প্রামাণিক স্যারের বই। আমার খুবই পছন্দ ওই বইটা, মানে লিটারালি অনেক ভালো। তাহলে আসো, সেক স্কোয়ার 17 17 কাটা হয়ে পাই থাকবে, এটা তো তুমি বুঝো। মাইনাস 3π/, আচ্ছা তুমি একটু লিখো তো, আমার প্রচন্ড ই লাগছে, কম লাগছে। এখন আসো, এই তো গেল মাইনাস সেক স্কোয়ার 2π/, 17 17 কাটাতে 2π, 2π প্লাস 5π/17, এটা কাটা 3π/2। না বুঝলে জিজ্ঞেস করবা কেন হচ্ছে 3, এই যে 17 34 কাটাকাটি করে হাফ ইন্টু পাই মানে 3π/2, মাইনাস 10 34 কাটাকাটি করে 5π/17, কাটাকাটি করে π/2 প্লাস 3π/17। ডান? ওকে, সবকিছু শেষ, ক্লিয়ার? ওকে, এখন এগুলো তো বুঝছো। সেক স্কোয়ার পাই মাইনাস সেকেন্ড কোয়ার্টার, এখানে তো স্কোয়ার কোয়াড্রেন্টের হিসাবই নেই, জোর গুণিতকে আছে, ও বাদ, ও টেনশনই নাই। লিখে দিব সেক স্কোয়ার 3π/17, এটা 2π প্লাস কোয়াড্রেন্টের হিসাব নাই, পাইয়ের বিজোড় জোর গুণিতক, তাহলে মাইনাস সেক স্কোয়ার 5π/17। 3 আছে বিজোড়, তাহলে কট হয়ে যাবে 10 প্লাস tan স্কোয়ার 5π/17, এটাও 10 হয়ে যাবে, মাইনাস tan স্কোয়ার 3π/17। ঠিক? তুমি সূত্র কিসের জানো? সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সূত্র জানো। সেক 3π/17 tan 3π/17 একসাথে করো, মাইনাস tan স্কোয়ার 3π/17, সেম ভাবে মাইনাস কমন নাও, সেক স্কোয়ার 5π/17, আর এখানে এটা মাইনাস কমন নিলে মাইনাস হয়ে যাবে, tan স্কোয়ার 5π/17। খেয়াল করো, এটার উত্তরটা হচ্ছে 1 মাইনাস এটার উত্তরটা হচ্ছে 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে অবস্থা। কারো কি কোনো প্রশ্ন আছে যে ভাই কি হইলো, কেমনে হইলো, কোথা থেকে আসলো? এগুলো ধীরে ধীরে অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে, বুঝছো? আরো অনেক ডিপ অঙ্ক আছে আজকের লেকচারে, তো ওই জন্য হচ্ছে আমি ওইগুলো এত বেসিক থেকে বুঝাইছিলাম, যাতে করে কোয়েশ্চেন যাই দেখ না কেন তোমার ভিতরে সব ফিলিংস থাকে, মানে তুমি আসলে এমনি বুঝতে পারো যাচ্ছে এটা হবে এটা হবে এটা হবে।
কখনো যদি আমি কোনো কিছু বেসিক পড়াই, বুঝবা ভাইয়া অনেক চিন্তা ভাবনা করে বলছে সবগুলো কথা, ওকে? তো আমি যাই বলবো একদম তুমি অন্ধবিশ্বাস করতে পারো, সিম্পল কথা, ওকে? এত কে বলে কথা, মানে তুমি যা করি জাস্ট বিশ্বাস করে ফলো করো। তোমার ইনশাল্লাহ ক্লাসের মধ্যে, তোমার ক্লাসে ত্রিকোণমিতি কেউ বেশি পারবে না, ওকে? তুমি জাস্ট ফলো করো আমাকে, দাদা বলছি, ঠিক আছে? লিখো। ঠিকঠাক, ক্লিয়ার? লিখা শেষ হয়ে গেলে টি লিখবা, শেষ করো, আস্তে ধীরে শেষ করো, সমস্যা নেই। আমি তো বলেছি আগে আমাকে দেখো, বুঝো, তারপরে লিখো শেষ করো। আমি একটু বসলাম না হয়, হ্যাঁ তোমরা লিখো। ডি দেখলে তারপরে আমি উঠবো। একজন ডি দিয়েছে, আরো একটা ডি দেখি বা দুইটা ডি দেখি, তারপরে উঠে যাবো। ডান 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 ডান, ওকে। এখন আমরা যাবো পরের কোশ্চেনে। এর আগে একটু রাকিবের কোশ্চেনটা আমরা নিয়ে নেই। রাকিব ভাইয়া আনমিউট করতে পারবা? রাকিব। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ভাইয়া এখান থেকে আমাকে বলতে পারি, যখন আমাদের এই যে এসব ম্যাথে চারটা পদ থাকবে, তখন যে কোনো দুইটা ত্রিকোণমিতি অনুপাতের অ্যাঙ্গেল সেম রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জোড়া জোড়ায় সেম রাখবো অনুপাতের অ্যাঙ্গেল গুলাকে, সূক্ষ্মকোণ গুলাকে জোড়া জোড়ায় সেম বানাবো। তাতে করে তুমি ওই যে প্রথম যে সূত্রগুলো দেখাইলাম এই সূত্রগুলোতে ফেলতে পারবা। এটা হচ্ছে আমাদের টার্গেটটা হবে, বুঝছো? আমি তো ওই জন্যই তো লিখে দিলাম, এবং লেখার সময় কিন্তু এই কথাটা বলেছি যে কোশ্চেন এমন ভাবে সেট করবে যাতে করে এগুলো সেম হয়ে 1 to 1 আসে, ওকে? এবং কোশ্চেনে যাই দেখ না কেন এই নিয়ম ফলো করলে সব হয়ে যায়। এটা পুরো আমার বানানো নিয়ম, মানে কোনো বইটই পড়া না। আমি নিজে ছোটবেলায় প্রবলেম ফেস করতাম ভাই এগুলো করতে, যে কেমনে হচ্ছে, টিচারটা খালি দেখাইতো এই দেখো করে ফেললাম, বাট যখন জিজ্ঞেস করতাম কেমনে করে, বলতো চিন্তা করলে বুঝবা, চিন্তা করে তো বুঝতাম না। পরে আলাদা মনে না চিন্তা করে উপকার হয়েছে, যে এগুলো লিখেছি, ওকে? তোমাদেরকে আজকে পড়াচ্ছি, এগুলা চিন্তা করে কাজে দিয়েছে। এই জন্য আমি আমার স্টুডেন্টকে সবসময় চিন্তা করাটা শিখাই, কারণ চিন্তাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওকে? এইটা তোমরা খাতায় তুলে রাখো, এটা তোমরা হোমওয়ার্ক করবা, তোমরা দেখবা যে দাদা শিখাইলাম মনে মিলে কিনা। এটা নিজ দায়িত্ব, এনডি, আমি কখনো হোমওয়ার্ক দিই না, আমি দিই নিজ দায়িত্ব। হোমওয়ার্ক তো তোমরা আবার বাসায় রেখে আসো, তো এই জন্য হচ্ছে নিজ দায়িত্ব তো ফলো করতে হয়, পালন করতে হয়, ঠিক আছে? লিখো, কোশ্চেনটা জাস্ট তুলে রাখো। আমরা তাহলে পরের টপিকে যাব। শেষ শেষ। এরপরে কোশ্চেন তুলিও না, বড় করে আগে হেডলাইন দাও, বড় করে হেডলাইনটা দিবা। এটা বড় কোণের অনুপাতের মান নির্ণয়, এটার কাজ আমাদের শেষ। দুইটা টাইপ করা হয়েছে, একটা ছিল বেসিক, আরেকটা ছিল টাইপ 2 স্কয়ার বিশিষ্ট। দুই টাইপ করে লিখবা। প্রথমটা টাইপ লিখে দিই নেই, শুরুতেই লিখে রাখো টাইপ 1 বেসিক, আর স্কয়ার বিশিষ্ট হচ্ছে টাইপ 2 গেল। এরপরে নতুন টপিক ত্রিকোণমিতিক, আগে হেডলাইন দাও, এরকম করে দিবা হেডলাইন ত্রিকোণমিতিক ধারা। এর মধ্যে দাও এখানে হচ্ছে টাইপ 1, আমি ভিন্ন কালিতে লিখি, দাও হচ্ছে গিয়ে টাইপ 1 যোগাত্মক ধারা বা সমান্তর ধারা। এর মধ্যে দাও কেস 1, এমনি করে দিবা, আগে হেডলাইন দিবা ত্রিকোণমিতিক ধারা ডট ডট দাগ দিলা, তারপর লিখবা টাইপ 1 যোগাত্মক বা সমান্তর ধারা, তারপর আবার নিচে লিখবা কেস 1 এন ছাড়া, মানে কোশ্চেনে কোনো এন থাকবে না, ডিরেক্ট সংখ্যা দেওয়া থাকবে, 15 ডিগ্রি 45 ডিগ্রি এরকম সংখ্যা দেওয়া থাকবে, কোনো এন টেন থাকবে না, বুঝছো? প্রত্যেকটার জন্য সেটা আলাদা। এন ছাড়া লেখা হইলে কোশ্চেন লিখবা না, আগে 3টা স্টেপ লিখবা। এই টাইপের ম্যাথের 3টা স্টেপ, সবগুলো ম্যাথ 3টা স্টেপে হয়ে যায়। লেখা শেষ, কোশ্চেন লেখা শেষ, ওকে? তাহলে আগে তুমি এখন স্টেপগুলো লিখো, আগে কোশ্চেন তুলিও না, আগে হেডলাইনটা দিয়ে স্টেপগুলো লিখো। লিখো স্টেপস। প্রত্যেকটা অনুপাত কোণ সহ লিখবো। স্টেপ 2 দাও, কি জানি 45 ডিগ্রি এর বড় কোণগুলোকে 90 এর গুণিতকে ভাঙবো।
স্টেপ 3 দাও। মান বসিয়ে যোগ, মান বসিয়ে যোগ, একটু ফাস্ট লিখবা। খুব ফাস্ট লিখে ডি লিখে ফেলবা, শেষ হয়ে গেলে। স্টেপ 3টা লিখো আগে। ফিল্ড কাকে বলে তুমি দেখবা এখন। ত্রিকোণমিতি হবে তোমার সবচাইতে পছন্দের সাবজেক্ট। এই সাবজেক্টের এই সবচেয়ে পছন্দের চ্যাপ্টার। এই চ্যাপ্টারের অঙ্কের সাথে তুমি গল্প করতে হবে রাতের বেলা একা একা, এমন ভাবে পড়াই দিব। রাতের বেলা যখন একা লাগবে, দেখবো তোমার সাথে কেউ নাই, ত্রিকোণমিতির বইটা খুলবা, খুললে দেখবো তুমি ওর সাথে কথা বলছো। আগে শুরু করো। নেক্সট ক্লাসের থেকেই দেখবো প্রমাণগুলো কি করি আমি। প্রমাণ তোমাকে ডাকবে, বলবে এই শুনে যাও, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ আসছি। বুঝছো? শেষ, লেখা শেষ, ডান। আচ্ছা লিখো, তাড়াতাড়ি লিখো। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, সেই সেই শেষ তো লেখা নাকি? আর আরো দু একজন ডি লিখো, তাহলে আমি আগাইতে পারি, বাকি একটু লিখুক। ওকে ভেরি গুড। নাও এখন চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোশ্চেনটা তুলে ফেলো, কোশ্চেনটা তুলে পরে। আজকে আমি সেই সকাল 10টা থেকে ক্লাস নিচ্ছি, একদম একটা না ভাই রে ভাই, কি যে অবস্থা বডির। তোমাদের পরে রাত 11টা, আবার 24 ব্যাচের ক্লাস, ওটা সেটা হবে 1:30টার দিকে। ওটা বড় ক্লাস অবশ্য, তখন একটু নিস্তার না, নিস্তার নাই তো, আবার কালকে সকালবেলা আমি জাস্ট ঘুমাবো রাতের বেলা, আর কিছু না। দাঁড়া আমি একটা কাজ করে ফেলি, তোমরা এটা তুলো, আমি একটা ই করতে জানাই দিই। ডান সবার? এই শেষ নাকি? বলো। ঠিক আছে চলো শুরু করি। কোশ্চেনের দিকে তাকাও, অনেকগুলো ট্যান দেওয়া। স্টেপ 1-এ কি লিখেছিলাম মনে আছে? তোমাকে একটু ভালো করে আগে বুঝো যে টাইপের নামগুলো কি কি বা জিনিসগুলো কি আগে এটা বুঝে নাও। মেইনলি তোমাকে ত্রিকোণমিতিক ধারা দেওয়া হয়। 7.1-এর শেষ পার্টটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা। আমরা একদম শেষ পার্টে আছি, আশা করি 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। ত্রিকোণমিতিক ধারার মধ্যে অনেকগুলো ত্রিকোণমিতিক অনুপাত দেয়, এগুলো একসাথে সিরিয়াল করা থাকে তো ধারা হয়ে যায়। তো ধারার মধ্যে তোমাকে মাঝে মাঝে দিবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যোগ 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 যোগ, তো ওগুলোকে বলা হয় যোগাত্মক বা সমান্তর ধারা। অনেক সময় দেওয়া থাকবে গুণ 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 গুণ, ওইটা হবে গুণোত্তর ধারা। আচ্ছা, এখন যোগাত্মক ধারা দুই টাইপের। কোন কোন অঙ্কের মধ্যে বলে n তম পদ পর্যন্ত, সেগুলো হচ্ছে n সহ কেস 1 মানে কেস 2। কোন কোন ধরনের অঙ্কের মধ্যে কোনো n10 নাই, এটা হচ্ছে কেস 1 n ছাড়া। বুঝছো? তাহলে তুমি যখন পড়বা এবং যখন প্র্যাকটিস করবা, সব এগুলো ব্যাপার মাথায় রেখে প্র্যাকটিস করবা, দেখবা আরাম লাগবে। মানে বই তোমার মুখস্থের মতন হয়ে যাবে। তুমি জানো বইয়ের মধ্যে এগুলো আছে, ধারা দিলে যোগাত্মক গুণোত্তর এগুলো দেয়, যৌথ দিলে হচ্ছে n সহ n ছাড়া এগুলো দেয়। মানে এরকম তোমার পুরো ফিল পেয়ে যাবা তুমি জিনিসটা। বুঝছো? বই তখন তুমি বইয়ের মনের সাথে পুরো টাইটলি আটকানো। আসো শুরু করি। স্টেপ 1 ছিল আমি সবগুলা কোণ দিয়ে অনুপাতটা লিখবো। সেক্ষেত্রে খেয়াল করো, tan 15 ডিগ্রি, খেয়াল করো কত করে বাড়ছে, 30 করে করে বাড়ছে। তাহলে tan 45 ডিগ্রি, tan 75 ডিগ্রি, আরো 30 যদি বাড়াও, 75-এর সাথে এটা করলে 105 ডিগ্রি, tan আরো 30 বাড়াইলে 135 ডিগ্রি, tan 165 ডিগ্রি। এই হচ্ছে অবস্থা, খেয়াল করিও। এখন আচ্ছা, স্টেপ 1 গেল। স্টেপ 2 তে কি ছিল? 45-এর চাইতে বড় কোণ যেগুলা, সেগুলাকে আমি 90 গুণ থেকে ভাঙবো, ছোটগুলোকে ভাঙবো না। বুঝছো? এখন বলতে পারো ভাই 45-এর চাইতে বড় কেন, 60 ডিগ্রি হলে কি ভাঙবো? হ্যাঁ ভাই, কিন্তু ও তো সূক্ষ্মকোণ, বাট তারপরেও ভাঙবা। ভাই কেন? কারণ হচ্ছে এমন কিছু ফরমেশন আসবে যেখানে ডিরেক্টলি tan tan কাটা যাবে, সূক্ষ্মকোণ বানানোটা ইম্পর্টেন্ট না, বাকিদের সাথে মিলানোটা ইম্পর্টেন্ট। ওই জন্য ভাই বুঝি নাই তো, দেখো দেখলে বুঝবা। ধরো এটা তো 45, এটা কি 45-এর চেয়ে বড় না? এটাকে 90 গুণ থেকে ভাঙতে হবে। খেয়াল করো, মনোযোগ দিও কিন্তু। tan 90-এর সাথে কি করলে 75 ম্যাচ করবে? 90 থেকে 15 বিয়োগ করলে 75 ডিগ্রি হয়। সেক্ষেত্রে এই দিয়ে দিলাম 15 ডিগ্রি। সেম ভাবে 105 যেহেতু 90-এর সাথে কি করলে কি হবে বলো? 15 অ্যাড করলে কাজ হয়ে যাবে।
135, এটাকে কেমনে কি করা যায়? 90 এর সাথে 45 যোগ করলে 135 আসে, ঠিক? হ্যাঁ, না হলে বলবা। and the last one 165, এটা কি করা যায় বলো তো? 180 থেকে 15 বিয়োগ করলে 165 হয়, তাহলে এমনি লিখবা 10 2 into 90 ডিগ্রি মানে 180 বিয়োগ 15 ডিগ্রি, শেষ শেষ। ওকে, এখন খেয়াল করো, তাহলে 10 15 ডিগ্রি 10 45 মানে 1, এটা নিয়ে প্যারা নেই। বা আচ্ছা 10 45 লিখে দেই, দেখো একটা মজার জিনিস দেখবা, 90 বিয়োগ 15 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে 90 এর কারণে এটা হয়ে যাবে কট, 90 প্লাস 15 সেকেন্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ, তাহলে -10 15 ডিগ্রি। ও 90 তো, তাহলে হবে কট 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 দাঁড়াও 90 কট হবে, ঠিক আছে। এটা হচ্ছে 10 90, তাহলে কট 45 2 10, তাহলে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট থার্ড, দুইটা 90 মাইনাস, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে -10 2 যেহেতু 10 হবে 15 ডিগ্রি, শেষ। এখন এবার খেয়াল করো, এগুলোর মধ্যে একটু মনোযোগ দিও, 10 15 প্লাস 10 15 মাইনাস কাটাকাটি, তারপরে 10 45 প্লাস কট 45ও, দাঁড়াও 1 মিনিট, এইটা একটু দেখি তো, সেকেন্ড কোয়াড্রেন্টের না, সেকেন্ড কোয়াড্রেন্টে জানি তো 10 নেগেটিভ হয়, নেগেটিভ দাও এখানে, তাহলে এবার কাটাকাটি যাবে, কারণ এটা +1 এটাও +1, তাহলে মাইনাসে কাটাকাটি যায়, কট 15 এটা আর এটা কাটা, শেষ। আলটিমেটলি উত্তরটা হয় হচ্ছে 0। লিখে শেষ, লিখে ফেলো। হাত তুলেছ, কোয়েশ্চেনের লাস্ট পার্টে টাইপিং, ও আচ্ছা আচ্ছা 162 হবে, হ্যাঁ লিখে ফেলো, 162 হবে, ভুলে 65 লেখা হয়েছে। থ্যাংক ইউ ধরা দেওয়ার জন্য। কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলে হাত নামায় ফেলবা, বুঝছো? কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেলে হাত নামায় ফেলবা। এখনো যে দুজনের বাকি ওদের কাছ থেকে কোয়েশ্চেন নিব আমি। সিয়াম ভাই বলো। ও সিয়াম কেমনে কাটাকাটি গেল, এটা তুমি একটু কিছুক্ষণ চিন্তা করবা, এখন এটা আমি বলবো না, তুমি চিন্তা করলে পারবা, এটা হালকা চিন্তা করলে পারবা। ওকে, ক্লাস শেষে, ক্লাস পর্যন্ত ক্লাসের মধ্যে একটু চিন্তা করবা। ওকে ঠিক আছে, চিন্তা করলে তুমি এখনই পেরে যাবা, এখনই। আমি তারপর একটু বলে দেই, 10 45 মানে 1, কট 45 মানে 1, 1 - 1 তো 0ই হয়, কাটাকাটি যায়, বুঝছো তো? নৌশাদ প্রামাণিক বলো ভাই, প্রামাণিক। ভাইয়া এখানে যদি শেষে 165 না থেকে অনেক বড় সংখ্যা থাকে, তখন এই অঙ্কটি কতক্ষণে লিখবো? ওটার অঙ্ক আছে একটা, দেখাবো একটু পরে আছে, এন সহজ, এটা ওটার মধ্যে আছে, কেস 2 তে দেখাচ্ছি। ঠিক আছে, এটা তুলো, এন ছাড়ার মধ্যে, ওই কেজে, কেস 1 এর মধ্যে, এটা জলদি তুলবা। তোমাদের কেমন লাগে রাতে বেলা বসে বসে এগুলো পড়াশোনা করছো? সরল লেখা পড়বা আবার শনিবার দিন, আমাকে মিস করবা? অনেকদিন দেখা হবে না, 5 দিন পুরো। ভেবেছিলাম কালকে একটু ব্রেক নিব, কিসের ব্রেক? তোলা শেষ, এই বলো ডান কিনা? ডান? শেষ হয়ে গেলে একটা ডি লিখে ফেলবো, কোশ্চেন ছোট তো, ডি লিখলে আমি আগাইতে পারবো আর কি। ডি নাই কেন ভাই? আপনার এনার্জি প্রচুর, আর এনার্জি
ছোট হাতের ডি। খেয়াল করো রুলসের প্রথম যেটা সেটা হচ্ছে যে তোমাকে তো ডট 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 দেওয়া থাকবে, মাঝখানে গ্যাপ থাকবে, তুমি ওগুলো সহ লিখবা। এটাই হচ্ছে রুল 1 নাম্বার, মানে সবগুলো কোন লিখবা। তাহলে খেয়াল করো cos স্কয়ার 15 ডিগ্রি, cos স্কয়ার 25 মানে 10 করে করে বাড়ছে, cos স্কয়ার 35, cos স্কয়ার তাহলে 45 হবে, 10 করে করে যেতে পারছে, cos স্কয়ার 55, cos স্কয়ার 65 ডিগ্রি, cos স্কয়ার 75 ডিগ্রি। এই অবস্থাতে এসে থামলো। এবার মনোযোগ দাও, তুমি অলরেডি জানো যদি স্কয়ার থাকে তাহলে আমার কাটাকাটি গুলো লাস্টে 1 বানাইতে হয়। সেই ক্ষেত্রে তোমার cos এর সাথে cos স্কয়ারের সাথে লাগে কি sin স্কয়ার, তাহলে এখানে অনেকগুলো cos স্কয়ার থাকবে, অনেকগুলো sin স্কয়ার থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো আমার স্টেপ 1 তো শেষ। স্টেপ 2 তে কি 45 এর চাইতে বড় কোণগুলোকে নিয়ে কাজ করব। খেয়াল করো এই অঙ্কের মধ্যে মনোযোগ দিও, 45 এর সহকোণ হচ্ছে কি এগুলা, এগুলোতে আমরা হাত দিব না, এগুলো অ্যাজ ইট ইজ রেখে দিব। এখন খেয়াল করো 55 যেটা, 55 মানে হচ্ছে কি যে 90 বিয়োগ 45 প্লাস cos স্কয়ার 90 বিয়োগ 65, তো 25 করলে 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 70, হ্যাঁ মিলে। এটার জন্য cos স্কয়ার 90 বিয়োগ 15 ডিগ্রি। এখন শোনো এইটুকু কিন্তু আমাদের কোনো হাত দেওয়ার জায়গা নেই। ঠিক আছে, এখন তাহলে চিন্তা করো cos যেখানে 90 তাহলে আমার tan sin হয়ে যাবে 45 ডিগ্রি, 90 তো sin স্কয়ার 25 ডিগ্রি, sin স্কয়ার 15 ডিগ্রি, সবই তো মিলে যায়। এখন খেয়াল করো cos স্কয়ার 15, sin স্কয়ার 15, cos স্কয়ার 25, sin স্কয়ার 25, cos স্কয়ার 35, sin স্কয়ার 35, আর শুধুমাত্র বাকি থাকে cos স্কয়ার 45। তাহলে খেয়াল করো এইটা আর ওইটা মিলে 1, এটা আর ওইটা মিলে 1, এটা আর এইটা মিলে 1। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট প্লিজ, 1 মিনিট প্লিজ। 45 55 করছি, 45 বিয়োগ না 35 বিয়োগ হবে না, 1 মিনিট। আরে আচ্ছা, কথা না শুনলে আমরা বকা দিব, তারপরে বলবো কথা শুনো, কাজ করো, দেখি তো এবার মিললো। হ্যাঁ মিলেছে মিলেছে, দাঁড়াও। এই বুঝতে পারছো তো না? বুঝতে তো পারছো কেমনে কি হইলো, বুঝলেই হইলো। এখন দেখো এটা 1, এটা 1, এটা 1, লাস্টে একটা cos স্কয়ার 45 ডিগ্রি। তাহলে জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে 3 প্লাস এটার ভ্যালু হচ্ছে 1/√2 এর স্কয়ার, তাহলে 1/2, তাহলে 7/2। সো দিস ইজ দ্য অ্যান্সার। লিখো, জলদি তুলো। লেখা শেষ? বলো লেখা শেষ? ভেরি গুড। বলো কি অবস্থা তোমাদের? ত্রিকোণমিতি কেমন লাগে? সোজা না আসলে? বলো। অনেক সোজা, কিন্তু আসলে অনেক সোজা। প্রমাণগুলো দেখাবো, তুমি মনে হবে পানি ভাত। সত্যি কথা, দেখিও ভালো লাগবে তোমার কাছে, মনে হবে আরে ইস সব সাবজেক্ট যদি এমন হইতো। লেখা শেষ হয়েছে? ডান। এখন তুমি সবকিছু আগের মতনই জাস্ট দাও কেস 2 কলম কই, এটার মধ্যে দাও কেস 2, কেস 2 দিয়ে লিখো n দেয়া, কেস 2 তো দাও, লেখো n দেয়া। কোয়েশ্চেনের মধ্যে এন দেওয়া থাকবে আর কি। নাফিস ভাই বলেন। ভাই আগের স্লাইডটা যদি একটু দিতেন কাইন্ডলি। দাঁড়াও বাকি একটু তুলে রাখুক। ভাইয়া cos 45 ডিগ্রির মানটা 1/√2, ভাই এটার জন্যই ভাই ওটাকে হোল স্কয়ার করলে হয় হাফ। এই যে বুঝছো ভাইয়া নাফিস, cos 45 এর মান হচ্ছে 1/√2,
ওটাকে হোল স্কয়ার করলে তাহলে কত হবে 1/2, ঠিক নাফিস? জি জি ভাই। এই জন্য হাফ লিখলাম, বুঝছো? ইয়েস অর নো? এই যে মিউট হয়ে গেল, ইয়েস না বলে মিউট হয়ে গেল। আরে এদেরকে নিয়ে আমি কই যাই, মানে এই তোমরা ইয়েস না বলে নাই হয়ে যাও কেন? ইয়েস ইয়েস বলবো আগে, আমি যখন বলবো ওকে ঠিক আছে এবার মিউট করো, তখন মিউট হবা। লিখো, কোশ্চেন তো শেষ না তোলা, তাড়াতাড়ি তুলো তাড়াতাড়ি তুলো। শেষ তোলা সবাই শেষ? ওকে ভেরি গুড। আসো, এখানে অনেকগুলো সাইন আছে, খেয়াল করো সবগুলো সাইনের কোন সেম না। এটার কোন এক্স, এটার পাই প্লাস এক্স, 2π প্লাস এক্স চেঞ্জ হতে যাচ্ছে, লাস্টে n+1 তম পদ পর্যন্ত লিখলো, মানে পদ কয়টা? n+1টা। আচ্ছা খেয়াল করো তাহলে কোনগুলোর মধ্যে চেঞ্জ হচ্ছে, কিরকম চেঞ্জ হচ্ছে? এক্স সবগুলোর কাছেই আছে, এক্স এর সামনে কিছু নাই, এটা একটা পাই দেওয়া, এটা 2π দেওয়া, এরকম করে আগাচ্ছে। চেঞ্জটা তাহলে কই হইল? এক্স প্লাস সামথিং ইন্টু পাই, কত? ধরো এটা 0π, এটা 1π, এটা 2π, 3π, এমনি করে আগাবে। তাইলে এখন এইখানে তোমার আগেরটার মধ্যে স্টেপ 1 ছিল সবগুলা কোন লিখবা, এইটা কি কোন লিখে শেষ করতে পারবা? পারবা না তো, পারবা? তাহলে কি করব ভাই বলি, মনোযোগ দাও, বুঝবা। এখানেও তোমাকে শেষ করানো যাবে, টেকনিক বলি, মনোযোগ দিও। হ্যাঁ খেয়াল করো, মনোযোগ দিও কিন্তু। সাইন এটার ক্ষেত্রে এক্স, কিন্তু এটা 0π, 1π প্লাস এক্স, 2π প্লাস এক্স, এরকম করে করে সাইন 3π প্লাস এক্স করে করে আগাইতে থাকবে। ডট দেওয়ার নিয়ম আছে, একবার একজনের পিএইচডি থিসিস পেপার কাটা দিয়েছিল, ডট দিয়েছে এমনি করে না, নিয়ম হচ্ছে কি তিনটা তিনটা করে দিবা, তিনটা স্পেস, তিনটা এমনি এমনি যাবে, বুঝছো? এটা হচ্ছে ডট দেওয়ার নিয়ম ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা যেটা বলছিলাম, তোমার এখানে পদ কয়টা আসবে? n+1টা। এখন মনোযোগ দিয়ে একটু শোনো, তুমি যদি এটাকে একটু একসাথে সুন্দর করো, খেয়াল করো কি হয়। এটা তো সাইন এক্স, এটাতে কোনো কনফিউশনই নেই, আমি জাস্ট সম্পর্কটা বোঝানোর জন্য এমনি লিখলাম সাইন এক্স, এটাতে কোনো প্যারা নেই। এটা পাই প্লাস এক্স মানে কি থার্ড কোয়াড্রেন্টে সাইন, তাহলে মাইনাস সাইন এক্স, যেহেতু জোর। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট +1, তাহলে প্লাস। এটা 3টা পাই, তাহলে একটা পাই, 2টা পাই, 3টা পাই প্লাস এক্স, তাহলে থার্ড কোয়াড্রেন্টে এক্স, তাহলে মাইনাস সাইন। তাহলে ওর প্যাটার্নটা বুঝতে পারছো, প্লাস সাইন মাইনাস সাইন, প্লাস মাইনাস করে করে যেটাই থাকবে যেটাই থাকবে। এখন মনোযোগ দাও, তোমাকে বের করতে বলেছে, এটা কি বের করতে বলেছে? ওদের যোগ ফলটা না, যোগ ফল বের করতে বলেছে। খেয়াল করো এখানে কি স্কোয়ার আছে যে আমি সাইন স্কোয়ার থাকলে কত স্কোয়ার নিয়ে আসবো, বা সেক স্কোয়ার থাকলে টেন স্কোয়ার নিয়ে আসবো? নাই, স্কোয়ার নেই। আচ্ছা বেশ ভালো কথা। আমার যদি এখানে যোগফল আনতে হয় তাহলে আমি কেমনে কি চিন্তা করব? দেখো বুঝো, আমি যদি এর পরের পদগুলোও লিখি আমার কি আর ক্যালকুলেশন কষ্ট করে করতে হবে? নো, বিকজ প্লাস সাইন মাইনাস সাইন সিরিয়াল করে দিতে থাকবো একটা একটা করে, পরেরটা প্লাস সাইন, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা। যদি যোগ বের করতে বলে কি লিখবা? ধরো তোমাকে আমি বললাম আচ্ছা এখানে আরো 2টা লিখো, লিখলাম, ধরো লিখলাম, তুমি এখন লিখো না, জাস্ট দেখো যাচ্ছে। মনোযোগ দাও। যদি বলি আচ্ছা এখানে প্রথম 2টা পদের যোগফল কত, তুমি বলবো ভাই এই 2টা, আমি বলবো হ্যাঁ, তো এই 2টার যোগফল তো 0। যদি বলি আচ্ছা প্রথম 3টা পদের যোগফল কত, তখন তুমি এই 2টা হিসাব করে দেখবা এই 2টা তো কাটাকাটি, একটা সাইন এক্স থাকে। তাহলে এইভাবে চিন্তা করো যে 2টা পদের যোগফল 0, 3টা পদের যোগফল সাইন এক্স। যদি বলি 4টা পদের যোগফল, এই 2টা 0, এই 2টা 0 0। যদি বলি 5টা সাইন এক্স, 6টা করলে 0, 7টা করলে সাইন এক্স। খেয়াল করো তুমি যখন যোগ করছো যোগফলটা হয় 0 হয় অথবা সাইন এক্স হয়, যে কোনো একটা। তুমি যেমনি যাচ্ছ না কেন যোগফল আইদার 0 অর সাইন এক্স, যে কোনো একটা। কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে তুমি পদ কয়টা নিচ্ছ। যদি 2টা করে নাও তাহলে জোড়া জোড়া কাটাকাটি যাচ্ছে। 3 নাম্বারটা নিতে গেলেই, মানে বিজোড় সংখ্যক নিতে গেলেই এক্সট্রা করে নতুন একটা সাইন এক্স চলে আসে, যাকে কাটার জন্য কোনো মাইনাস সাইন এক্স নাই। সেই ক্ষেত্রে তুমি এটা শিওর যে পদ সংখ্যা যদি আমি জোর নেই 0 হয়, পদ সংখ্যা যদি বিজোড় নেই তাহলে সাইন এক্স থাকে, ঠিক? তাহলে এবার লিখো যে পদ সংখ্যা
বিলংস টু মানে জোড় সংখ্যার মধ্যে থেকে হলে যোগফল হচ্ছে 0। এখন প্রশ্নে কি আমাকে পদ সংখ্যা বলে দিয়েছে? বলো তো দেখি, সত্যি করে বলবা। প্রশ্নের মধ্যে পদ সংখ্যা কি বলে দিয়েছে আমাকে? বলে তো দিয়েছে। কত? n+1 তম পদ। পদ সংখ্যা তো n+1টা। 3টা বললে 3তম, 4টা বললে 4তম, বলেছে n+1টা। তাহলে পদ সংখ্যা জোড় হলে যোগফল 0। তাহলে এমনি লিখতে পারো না যে n+1 যদি জোড় হয় যোগফল 0, বা শুধু n বিলংস টু যদি বুঝো n+1 মানে জোড়, তাহলে n মানে 1 কমাই দিলে কত হবে? বিজোড়। 6 যদি জোড় হয় তাহলে 5 কত? বিজোড়। ওইরকম n+1 যদি জোড় হয় 1 কমাই দিলে কত? বিজোড় হবে। তাহলে n যদি কোনো বিজোড় সংখ্যা হয় যোগফল 0। সিম্পল হিসাব, n বিজোড় হইলে যোগফল 0। এখন যদি আমি তাহলে চিন্তা করি যে না বিজোড় চিন্তা করছি না, জোড় চিন্তা করব, তাহলে আসো এখন আবার শুরু করি যে আবার পদ সংখ্যা জোড় হয়ে গেলে তো 0 আসে, যদি বিজোড় হয় তাহলে sin x থাকবে। পদ সংখ্যা যদি বিজোড় হলে যোগফল sin x। পদ সংখ্যা যদি বিজোড় হয়ে যায় যোগফল sin x। পদ সংখ্যা মানে n+1 বিজোড় হলে যোগফল sin x। তাইলে n বিলংস টু যদি জোড় সংখ্যা আসে যোগফল sin x। তাহলে দেখো তোমার উত্তর কিন্তু দুইটা। বলবা n এর মান বিজোড় হইলে যোগফল 0, n এর মান জোড় হইলে যোগফল sin x। সিম্পল। এতো ভেরি গুড। নাও লুক এট দিস। খেয়াল করো এখানেও তোমাকে ধারা যোগ করতে দিল। কিরকম ধারা? যোগ 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 ধারা, সমান্তর ধারা বা যোগাত্মক ধারা। যেখানে কোশ্চেনের মধ্যে n আছে, কি আছে? n আছে। এইবার বুঝো, মনোযোগ দিয়ে, কিন্তু n আছে। এখন এখানে বলে দেয় না n তম পদ পর্যন্ত, ওরা লাস্টের পদটা দেখতে কেমন হবে ওটা বলে দিয়েছে। ভেরি গুড, দ্যাটস ভেরি ফাইন। কোশ্চেনটার দিকে মনোযোগ দিয়ে শোনো। আমাকে যোগফল বের করতে হবে। কাজ হচ্ছে আমি একটার পর একটা পদ লিখতে থাকবো, দেখবো কিরকম আসে। সেক্ষেত্রে খেয়াল করো প্রথম পদটা তো আমার tan থিটা, এটা কোনো আপত্তি নেই। হ্যাঁ, পাই প্লাস থিটা, দ্যাট মিনস থার্ড কোয়াড্রেন্টে tan পজিটিভ আসে, তো tan থিটা আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি tan থিটা লিখতে পারি, দ্যাটস ভেরি ফাইন। 2π প্লাস থিটা, দ্যাট মিনস ফার্স্ট কোয়াড্রেন্টে, তো সেই ক্ষেত্রেও tanটা পজিটিভই হবে, রাইট? তাহলে আমরা লিখতে পারবো এখানে যে tan থিটা। সেম ভাবে খেয়াল করো প্রত্যেকটা পদই tan থিটা হচ্ছে। আরো 2-3টা লিখতে বললে tan থিটা বসাই দিবা, বুঝছো? তাহলে এই দিলা tan থিটা, এই আবারও tan থিটা করে দিতে থাকবা। এখন তুমি মনোযোগ দিয়ে শুনবা, ভাই লাস্টেরটাও tan থিটা হবে। আচ্ছা, লাস্টেরটাও tan থিটা আসবে, tan থিটাই আসবে, যাও, যেহেতু সেম সিরিয়াল। এখন তুমি শুনো, তোমাকে যদি আগেরটার মতো করে বলি, আচ্ছা যদি প্রথম দুইটা পদ বলি কত হবে? বলবো 2টা tan থিটা, যেহেতু কোনো মাইনাস টাইনাস নাই। 2টা বললে 2টা tan থিটা। যদি বলি প্রথম 3টা, বলবো যেহেতু 3টাই যোগ, 3টা tan থিটা। যদি বলি প্রথম 4টা, তাহলে 4টা tan থিটা। যদি বলি প্রথম 5টা tan থিটা। মানে যততম পদই করো না কেন, কোনোটা শূন্য টূর্ণ হয় না, সবগুলোর ক্ষেত্রে সিমিলার প্যাটার্ন। যতটা পদ অতটা tan থিটা, সিম্পল হিসাব। তাহলে বুঝো, 2টা নিলে 2টা tan থিটা, 3টা নিলে 3টা tan থিটা, অন্য করে আর কি। যতটা পদ অতটাই tan থিটা। ওকে, এখন শোনো, তাহলে আমার যদি অনেকগুলো tan থিটা থাকে, যোগ ফলে কি হবে? অনেকগুলো ইনটু tan থিটা, মানে 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা। তাহলে কয়টা আছে এটা তো আমার দেখার বিষয়, রাইট? তো সেই ক্ষেত্রে তোমাকে দেখতে হবে কয়টা আছে। এইখানে ওরা বলে নাই যে n+1 তম পদ বা n তম পদ বলে নাই, বাট তোমার তো চিন্তা করতে হবে। কেমনে চিন্তা করবা বলো তো? ধরো যদি আমি বলি যে আচ্ছা 1 থেকে 19 পর্যন্ত গুণ, তাহলে কয়টা সংখ্যা হবে? তুমি 1 থেকে 1 দিয়ে এমনি গুণবা, নাকি বলবো 1 দিয়ে যেহেতু স্টার্ট 19 পর্যন্ত হলে 19টা সংখ্যাই। যদি বলি 1 থেকে 5 পর্যন্ত গুণ, কয়টা সংখ্যা পাও? বললো 5টা। যদি বলি 1 থেকে 6 পর্যন্ত গুণ, কয়টা পাবা? বলবো 6টা। যদি বলি 0 থেকে 6 পর্যন্ত গুণ, তাহলে কয়টা পাবা? 1 থেকে 6 হলে যদি 6টা হয়, আরো একটা এক্সট্রা নিচ্ছ 0, তাহলে 0 থেকে 6 পর্যন্ত নিলে কয়টা পাবা? 7টা পাবা না? 1 থেকে 5 পর্যন্ত যদি সংখ্যা হয় 5টা, যদি বলি 0 থেকে 5 পর্যন্ত, তাহলে কয়টা পাবা? 6টা পাওয়া যাবে কেন? 0টা তো এক্সট্রা। এবার তাকাও, এটা হচ্ছে 1π, 2π, 3π করে করে nπ। তাহলে যদি এমনি চিন্তা করো 1 থেকে স্টার্ট করে nπ পর্যন্ত, তাহলে পদ কয়টা হয়? nটা। যদি 0π এর থেকে স্টার্ট করো, তাহলে কয়টা হবে? n+1টা না? তাহলে এই কারণে তুমি এখানে লিখবা n+1 তম পদ পর্যন্ত। কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করো। এনি কোয়েশ্চেন? ঠিক, ওকে, নাও লুক এট দিস। 2টা tan থিটা থাকলে 2 tan থিটা, 3টা থাকলে 3 tan থিটা, তাহলে n+1টা tan থিটা আছে, তাহলে কয়টা tan থিটা হবে?
তুমি যেটা চিন্তা করছো ওটাই, n+1 ইন্টু tan থিটা। লিখে ফেলো। শুনো তাহলে, খেয়াল করবা, মনোযোগ দিয়ে কিন্তু খেয়াল করবা। খেয়াল করো, এখানে বলে দিয়েছে n বিলংস টু z। z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে পজিটিভ, নেগেটিভ, জিরো সবাই হতে পারবে। 1 2 3 4, 0 -1 -2 3 সবাই। বললো এটার মানটাকে নির্ণয় করতে হবে। তাহলে sin n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু π/4। এখন আমি এখানে n কে কেমনে অ্যাপ্লাই করব, মনোযোগ দিয়ে শুনিও কিন্তু। তুমি জানো 90 এর গুণিতক থাকলে π/2 এর সহগে চিন্তা করতে হয়। যদি এটা π/2 করো, এটা অটোমেটিক 2n চলে আসে, এটা জোরই হয়, এটা কোনো প্যারা নাই। কিন্তু একটা ঝামেলা আছে, -1 এর পাওয়ার দেওয়া n। এখন তুমি বলো আমাকে, -1 এর পাওয়ার 1 হইলে -2 হইলে প্লাস, 3 হইলে -4 হইলে প্লাস, তাহলে দেখো ওর পাওয়ারের মানে ভ্যালুটা কত আসবে, এইটার π/4 এর শকটা কত আসবে ডিপেন্ড করে পাওয়ারটা কি জোরে নাকি বিজোরে। যদি বিজোর হয় তাহলে মাইনাস গুলো, যদি জোর হয় তাহলে প্লাস গুলো আসে। ওকে, তাহলে খেয়াল করো n এর মান কি জোর নাকি বিজোর তার উপর ডিপেন্ড করবে এখানে কি প্লাস হবে নাকি মাইনাস হবে, এন্ড দ্যাট উইল ডিফাইন দ্য কোয়াড্রেন্ট ফর দিস কি বলা যায় অনুপাতটা আর কি বা ফাংশনটা। কারণ প্লাস π/4 যেদিকে যায় -π/4 উল্টো দিকে যায়, কোয়াড্রেন্ট চেঞ্জ করে ফেলবে প্লাস মাইনাসের হিসাবটা, বুঝছো? এটা কোয়াড্রেন্টটা চেঞ্জ করে ফেলে, প্লাস মাইনাসের ক্যালকুলেশনটা কোয়াড্রেন্ট চেঞ্জ করে ফেলতে পারে। সেই ক্ষেত্রে তুমি যে n নিয়ে কাজ করবা সেটা কি জোর নাকি বিজোর এইটা বুঝতে পারা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা করবো কি, অঙ্কটাতে যে কাজ করব আমরা nটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। বলবো দেখেন যদি জোর হয় তাহলে এগুলো ঘটনা ঘটে, যদি বিজোর হয় তাহলে ওগুলো ঘটনা ঘটে, এন্ড দিস ইজ হাউ উই ফাইন্ড আউট দ্য ভ্যালু, বুঝছো? তাইলে এখন কথা হচ্ছে, একটু মনোযোগ দিও, এগুলো রাইখা দিলাম তোমার জন্য, এগুলো তোমার চিন্তাকে বাড়াবে, চিন্তা শক্তিকে অনেক বৃদ্ধি করবে। ওকে, শোনো, এখন তোমরা হচ্ছে একাডেমিকে, তোমরা সবসময় এখন মানে চিন্তা শক্তিটাকে বাড়ানোর ট্রাই করবা। এই যে চিন্তাটা করবা এটা খালি অ্যাডমিশনের জন্য না, ভার্সিটির জন্য না, মাস্টার্স পিএইচডি ওইসব ওই লাইফ পর্যন্ত তোমাকে হেল্প করবে। ইভেন তুমি যদি হায়ার স্টাডিজে নাও যাও, তুমি যদি ধরো কোনো বিজনেস করলা বা কোনো জব করলা, চিন্তা শক্তিটা যে তুমি এখান থেকে বাড়াই রেখেছো ইন্টারমিডিয়েট লাইফে, সারা জীবন হেল্প করে, বুঝছো? সবসময় চিন্তা শক্তির দিকে মনোযোগ দিবা। আসো এবার খেয়াল করো, তাহলে আমি বুঝলাম যে আমার n এর মান জোর বিজোর হলে দুটো ডিফারেন্ট কেস হবে। তো বলবা যে n যেহেতু ধরো পূর্ণ সংখ্যা, সেই n, তাহলে আমি ধরে নেই n ধরবো যে এমনি লিখবা, ধরি n জোর সংখ্যা ধরবা, এটাকে বাংলায় লিখবা না, লিখবা ম্যাথমেটিক্যালি। ধরি n হচ্ছে 2m, যেহেতু n অলরেডি চলে আসছে আমি m দিয়ে নিয়ে আসলাম 2m, যেখানে m টাও হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে এটার মধ্যে জিরো পজিটিভ নেগেটিভ সবাই, এবং 2 দিয়ে গুণ করার কারণে সবগুলো জোর 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 আসবে। এখন তাহলে দেখো, সুতরাং সেক্ষেত্রে sin n পাই প্লাস -1 পাওয়ার n π/4 চলে আসবে। সেক্ষেত্রে সাইন, এখন দেখো n এর মান 2m বসাবা, পাই প্লাস -1 পাওয়ার 2m π/4। খেয়াল করিও 2m পাই তার মানে জোর পাই, সো বুঝতেই পারছো, বা π/2 চিন্তা করো না, π/2 ধরো চিন্তা করি আমি, খেয়াল করিও একটু যে π/2, তাহলে এখানে হবে 4m। আচ্ছা, -1 এর পাওয়ার জোর, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস π/4। এবার চিন্তাটা করে দেখো যে 90 এর 4 গুণিতক মানে একদম x অক্ষ ধনাত্মক দিকে, মানে x অক্ষের ধনাত্মক দিকে, প্লাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্টের সাইন পজিটিভ, তাহলে সাইনে কোনো চেঞ্জ নাই। 90 এর গুণিতকটা হচ্ছে গিয়ে জোর গুণিতক, তাহলে সাইনই থাকবে, ইনটু তোমার π/4, মানে ভিতরে π/4, তাহলে আলটিমেট ভ্যালুটা হয় 1/√2। এই যে কাজগুলো লিখলাম, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করবা, কারো এখানে যে কোনো কোশ্চেন থাকলে। ক্ষুধা লাগছে ভাই, শেষ করেন, আমি খাই নাই, আমিও খাই নাই, আমার এরপরে 11টায় ক্লাস। বলো, আমি এখানে জোর বিজোর আলাদা করব, জোর ধরার জন্য 2m ধরবো, বিজোর ধরার জন্য 2m+1 ধরবো। দেখো তো বুঝছো কিনা, ক্লিয়ার তো? যেহেতু n পূর্ণ সংখ্যা, তাহলে m পূর্ণ সংখ্যা ধরবো। যদি n দিত ন্যাচারাল নাম্বার, সেই ক্ষেত্রে আমি mটাও ন্যাচারাল নাম্বারই ধরতাম। এটা ডিপেন্ড করে এটা কি দিয়েছে ওর উপরে, ইয়েস অর নো? ওকে, আচ্ছা তানিশা বলবা, আমি যখন যাই বলবো তখন কেউ কিছু লিখবা না, পুরোটা শুনবা তারপরে লেখা শুরু করবা।
কারণ ভিতরে অনেকগুলো টেকনিক বলবো আমি তোমাকে, এমনি এমনি লিখে দিব না, ফেরা নেই চিল। তাহলে ব্যাপারটা হচ্ছে কি সুন্দর মতন আমি এখানে 90 ডিগ্রি আনলাম, দেখলাম ফোর্থ কোয়াড্রেন্টের উপরে যাচ্ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যাচ্ছে গিয়ে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে এটা জোর সংখ্যা, তাহলে সাইন সাইনে থাকবে, পাইবে 4টা রয়ে যাবে, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে গিয়ে 1/√2। ঠিক ঠিক সিমিলার ভাবে চিন্তা করো, তাহলে মনোযোগ দিও। এমন কি কেউ আছে যে বুঝো নাই? হাত তুলতে পারো? তানিশা তো আর বললাই না। ওকে, তাহলে খেয়াল করো, এবার আবার ধরবো n বিলংস টু বা n ইকুয়াল টু, এখানে বিলং দিও না, বিজোড় ধরবো 2m + 1, তাহলে m বিলংস টু হবে z, এটা হবে। খেয়াল করো তাহলে, তাইলে এই ক্ষেত্রে আমার এই অবস্থায় আসিয়া আমার সাথে এইখানে যা ঘটনাটি ঘটিল, ধরো তোদের বাংলা বইয়ে কি আছে না, এইটা করিয়া এখান থেকে রাখিয়া এই নিয়ে গেলাম না, লইয়া চলিলাম, নিয়ে গেলাম না তো, লইয়া চলিলাম। শুনো, এখন কথা হচ্ছে যে n গুলোর জায়গায় দিব 2m + 1। ওকে, তাহলে সাইন এখানে দিব 2m + 1 পাই প্লাস -1 পাওয়ার 2m + 1 ইন্টু π/4। তাহলে সাইন খেয়াল করো, পাই আছে, π/2 থাকলে আমার জন্য বেটার, সেক্ষেত্রে π/2 যদি করতে যাই 2 × 2m + 1। আচ্ছা, এটা কি বিজোড় সংখ্যা, -1 এর উপরে বিজোড় সংখ্যা, তাইলে এটা মাইনাসই থাকবে π/4। এখন খেয়াল করো, π/2 এর জোর গুণিতক, বা দাঁড়া একটু চিন্তা করি, 2 দিয়ে একবারে করে ফেলি, গুণটুন দিয়ে ফেলি, দাঁড়াও একবারে 2 দিয়ে গুনতেই 4m + 1। এবার খেয়াল করো, ফোর্থ কোয়াড্রেন্ট x অক্ষ +1, তাহলে হচ্ছে গিয়ে মানে y অক্ষের ধনাত্মক বুঝিও, 4m + 1 এখানে আছে -π/4, একটুখানি ব্যাক করবে, এই জায়গায় এসে থামবে। 4m, এই দেখো 4m + 1 -π/4 ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে পজিটিভই হইলো। তারপরে π/4 এর কিরকম গুণিত, আচ্ছা 2 দিয়ে নিতো, ধরো π/4 এর জোর গুণিতক 2, যেহেতু জোর গুণিতক তাহলে আমার সাইন সাইনই থাকবে। তারপরে -π/4, মাইনাস তার লিখবো না তো, π/4 অনলি। সো দিস অলসো গিভস আস দ্য ভ্যালু, এটা হচ্ছে 1/√2। সো উই ক্যান সে n এর মান জোর হোক আর বিজোড় হোক, হোয়াটএভার, মান 1/√2 হবে। সুতরাং ডিরেক্টলি অ্যান্সার 1/√2। সুন্দর না? থ্যাংক ইউ বলো, লিখে ফেলো। আমরা টাইপ 1 করেছি, শুনতে পাচ্ছি না রে কিছু? রাকিব, আক্তার কিছু বলবা? আক্তার তো আনমিউট করতে পেরেছে কিন্তু মাইক্রোফোন কাজ করছে না। লিখো লিখো লিখো, জলদি লিখো। ডান, লেখা শেষ? কোশ্চেন টাইপ 2 দিয়ে গুণত্ব ধরা লিখো, তারপরে কোশ্চেনটা তুলে ফেলো। সহজ কোশ্চেন, এটা সহজ কোশ্চেন। লেখা হয়ে গেলে বলবা। ডান, সহজ। ওকে, ভেরি গুড ভেরি গুড। আসো এবার আসো, 4টা দিল, গুণ করে যোগফল বের করতে, গুণফলটা বের করতে বলছে, গুণোত্তর ধারা। আমি প্রত্যেকটাকেই ওইভাবে করব, এটা হচ্ছে π/12, মানে সূক্ষ্মকোণ, এগুলো নিয়ে কাজ করবো পরে। নিচে 12 এর হাফ, 1 2 এগুলা গুণিতক চিন্তা করবো, তাহলে 6 12 24 এর সাথে কাছে আছে 5, কোনটা কাছে আছে? 6 কাছে আছে, তাহলে 6 - 1 পাই। সেম ভাবে নিচে হচ্ছে 12, 6 12 1, ওর সাথে সাথের কাছে হচ্ছে 6, তাহলে 6 + 1 পাই। তারপরে 12 - 1 করলেই হয়ে যায়, এটা বেড়া নেই। ওকে, π/2 বিয়োগ π/12 প্লাস π/12, পাই মাইনাস π/12। ঠিক আছে, মনোযোগ দিও। তাহলে হিসাব করে দেখো, 10 π/12, এটা কি কট চলে আসবে না? কটে, এটাও তো কট, সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস কট। এটা পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এটাতেও হচ্ছে গিয়ে -10। খেয়াল করো একটু, 10 π/12 10 π/12 কাটাকাটি, কট
সেম ভাবে মাইনাস কট আর মাইনাস টেন কাটাকাটি, আলটিমেটলি উত্তর থাকে হচ্ছে 1। কাটাকাটি কেমন হইলো ভাই? কারণ টেন মানে 1/cot, 1/cot শুধু কট কাটা, 1/cot বুঝছো আশা করি। খেয়াল করো কোয়েশ্চেনটার দিকে তাকাও, গুণোত্তর ধারাই, সেম গুণোত্তর ধারাই, এটা বড় ধারা, এটা লিখো। কোয়েশ্চেন তোলা হলে ডি লিখবা, কোয়েশ্চেন তোলা হলে ডি লিখবা, বুঝছো? খবর কি ডনে? আচ্ছা চলো স্টার্ট করি। প্রথম ব্যাপার হচ্ছে খেয়াল করো, এখানে বললো যে থিটার মান π/20। আচ্ছা এটার দিকে, আচ্ছা এটা লিখে ফেলেছো না, আগে তুমি এটাই যাও, এটা তোমার কাছে আরাম লাগবে। তুমি তো 10 দিয়েও বসতো তো, এবং এখানে হচ্ছে 13টা আছে, এখানে 19টা, তো কষ্ট হয়ে যাবে তোমার, দেখি তো, হ্যাঁ কষ্ট হয়ে যাবে। এটা আগে লিখে রাখো, একটু ফাঁকা রাখিও, হাফ পেজ ফাঁকা রাখলে চলবে, এটা আগে লিখে রাখো। এটা তুলো আগে, এটা তুলো। 13টা তো করতে তোমার আরাম লাগবে, বুঝাই তো আমার আরাম লাগবে। শেষ? খবর কিরে মারুফ? ইয়ো মারুফ, হোয়াটস আপ? কিরে? হ্যাঁ বলো। না বলবে, আসো এখন শুনো। শেষ হচ্ছে, শেষ হচ্ছে কোশ্চেন, ডি লিখে ফেলো কাইন্ডলি, শেষ হয়ে গেলে। ওকে ওকে, এবার আসো। তোমাকে বললো থিটার মান π/28, tan থিটা, tan 3 থিটা, 5 থিটা, 13 থিটা পর্যন্ত দিল, অনেকগুলো দিয়েছে আর কি। এখানে একটা ব্যাপার বুঝছো, তুমি যত ট্যান টুন যাই করো না কেন, লাস্টে আনতে হবে কি 1। অনেকগুলো ট্যান গুণফল করে 1 কেমনে আনা যায়? মাত্র একটু আগের অঙ্কটা দেখলা যে ট্যান তখনই, অনেকগুলো ট্যানের গুণফল তখনই 1 হয় যখন একটা ট্যান ওটার উল্টা কট, ট্যান কট এমনি এমনি আসে। সেই ক্ষেত্রে তোমার তো এই অঙ্কের মধ্যেও ট্যান কট এগুলো লাগবে, তাহলে না কাটাকাটি করে 1 হবে। তাহলে কট কখন পাবা? যদি ট্যানের মধ্যে 90 ডিগ্রির গুণিতক গুলো বসাও 90 ডিগ্রি হিসাবে। তাহলে খেয়াল করো 90 ডিগ্রি যদি বসাইতে হয়, আমার কাছে আছে থিটা, ডিগ্রি তো নাই, কিন্তু থিটার মান তো ওরা দিয়ে দিয়েছে π/something। আমি কি জানি? আমি জানি 90 ডিগ্রি মানে π/2, আমি জানি 90 ডিগ্রি মানে π/2। তাহলে বুঝো আমার আছে π/28, আমি যদি শুধু π/2 লিখি, এটা লাস্ট অঙ্ক, তাহলে এই 28-এর 14 দিকে পাঠিয়ে দিতে হবে 14 থিটা, কারণ 14 থিটা মানে তাহলে π/2 আসবে। একমত না হলে বলবা ভাই কেমন হলে বুঝি নাই, মানে π/2 রেখে বাকি 14 দিকে পাঠিয়ে দিয়েছি, গুণ। বুঝা গেল? ডান। তাহলে চিন্তা করো যে সেই হিসাবে লেফট, এটা শেষ অঙ্ক আজকে, 7.1 হলে এটা শেষ হয়ে যাবে, মানে এটা হলেই 7.1 শেষ। tan 3 থিটা 2 করে বাড়বে, tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, tan 11 থিটা, tan 13 থিটা। আসলো তো? এখন মনোযোগ দাও, বুঝিও। আমার 14 পাই হইলে π/2 হয়, π/4 হয় 7 পাই পাইলে, 7 থিটা হইলে। তাহলে 7 থিটার হচ্ছে কি π/4 মানে 14 কি বলে 45 ডিগ্রি। এই যে এটা 90 ডিগ্রি, আরো 2 দিয়ে ভাগ করে তাহলে 45 ডিগ্রি হবে। 7 থিটা হলে 45 ডিগ্রি। তাহলে এর উপরের যেগুলো আছে 7 45 ডিগ্রির উপরে যেগুলো আছে এগুলাকে আমি চেঞ্জ করব, এইটুকু আমার থাকুক। এখন বুঝো, এই ক্ষেত্রে আমি 90 এর সাথে ক্যালকুলেশন করব। 90 মানে 14 থিটা মাইনাস 5 থিটা, 11 14 থিটা মাইনাস 3 থিটা, 13 14 থিটা মাইনাস থিটা, চলে আসবে। তাহলে এইখানে চিন্তা করো, সবকিছু চেঞ্জ করার দরকার নেই, খালি 14 থিটাকে লিখবো π/2। উপকার দেখো, অনেক বাচ্চারা করবে সব চেঞ্জ করতে যাবে, নো। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে কট 5 থিটা, কট 3 থিটা, কট শুধু থিটা। খেয়াল করো tan থিটা কট থিটা কাটাকাটি, tan 3 থিটা
cot 3 থিটা কাটাকাটি, tan 5 থিটা cot 5 থিটা কাটাকাটি, থাকে শুধুমাত্র tan 7 থিটা, ইউ নো 7 থিটা মানে π/4, তাহলে শুধু থাকে হচ্ছে কি tan π/4 which is 1. This is how right hand side চলে আসে। এই অঙ্কের কোন লাইনে কি কোনো জিজ্ঞাসা আছে কেমনে কি হইলো? থাকলে বলো। তাহলে তোমাকে অঙ্ক যাই দেখ না কেন, তুমি প্রশ্ন প্রদত্ত জিনিসটা থেকে π/2 এবং π/4 একটু চিন্তা করে নিবা। π/4 এর চাইতে বড় যেগুলো আছে ওগুলোকে চেঞ্জ করবা। কেমনে করবা? π/2 দিয়ে চেঞ্জ করবা। তাহলে π/2 হচ্ছে 14 থিটা, π/4 হচ্ছে 7 থিটা, তাহলে 7 থিটার বড়গুলোকে চেঞ্জ করবো 14 থিটা দিয়ে দিয়ে লিখে শেষ করে ফেলো, জলদি করবা। এটা অঙ্ক করতে হবে না, জাস্ট আমি তোমাকে একটু দেখাই দিব। তোমার কাছে থিটা আছে, π/2 এটা তুমি নিজেই করতে পারবা। তোমার দরকার হচ্ছে π/2, তাহলে π/2 বানানোর জন্য কি করা লাগবে? tan থিটা। আর যদি π/4 আনতে চাও তাহলে কি দিতে হবে? 20 থিটা, না 5 থিটা, ঠিক তো? তাহলে এই হচ্ছে অবস্থা। cot থিটা 3 থিটা 5 থিটা, 5 থিটার পরের গুলাকে সবগুলোকে চেঞ্জ করবা tan থিটার মাধ্যমে, 90 ডিগ্রির মাধ্যমে। লাস্টে সব কাটাকাটি উঠে থাকবে, লাস্টে -1 থাকবে। এই হলো হিসাব, বুঝছো? কোনো একটা যাবে যে তোমার 90 ধরো এমন জায়গায় কোয়াড্রেন্টে যা পড়লো যে নেগেটিভ চলে আসছে, ওই একটা মাইনাস হবে, বাকি সব সেম। এটা তুমি নিজে চেষ্টা করবা, নিজ দায়িত্বে চেষ্টা করবা। কোশ্চেনটা তুলে রাখো এবং এর মাধ্যমে শেষ হচ্ছে ত্রিকোণমিতির 7.1 7A কমপ্লিট।